ওকে ভাই, আপনি স্টার্ট করেন ভাই। ওকে। থ্যাংক থ্যাংক ইউ ফখরুল ভাই, আপনি আমাদেরকে সময় দিলেন, যে শুরু করার অনুমতি দিলেন, এর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। যদি পার্টিসিপেন্ট কম, আমাকে আমি অডিবল ভাই? ইয়েস, অডিবল। জি, শোনা যায়। ওকে, তাহলে এখনো যেহেতু অনেক পার্টিসিপেন্ট আসে নাই, আমরা একটু আমাদের রিক্যাপ করি। যে কয়জন আছে তাদের, আর কয়েকজন আসলে আমরা কিছুক্ষণ পরে শুরু করবো আর কি। আমরা যদি ক্লাস টাইমটা একটু বেশি না দিই, তাহলে আমাদের শেষ করাটা একটু চ্যালেঞ্জ হয়ে যাবে। সমস্যা নাই, আমি আছি আপনাদের সাথে। তা আমরা প্রজেক্ট শিডিউল, আমরা যদি প্রজেক্টের যে শিডিউল বলি, এটার প্রথম আইটিটিওটা কি, কেউ একজন বলবেন? প্রথম আইটিটিওটার নাম কি? এই যে শিডিউল ম্যানেজ, প্ল্যান শিডিউল ম্যানেজমেন্ট। প্ল্যান শিডিউল ম্যানেজমেন্ট। প্ল্যান শিডিউল ম্যানেজমেন্ট আমরা যে আইটিটিওটা করলে আউটপুটটা কি হবে এখানে? শিডিউল শিডিউল ম্যানেজমেন্ট প্ল্যান। শিডিউল ম্যানেজমেন্ট প্ল্যান। এরপরে হচ্ছে আমরা একটু যাই যে কেন আমরা শিডিউল ম্যানেজমেন্ট প্ল্যানটা করবো, আসলে শিডিউল ম্যানেজমেন্ট প্ল্যানটা কি কারণে করা দরকার? এক দুই বাক্যে যদি বলতে পারেন এই কারণে আমাদের শিডিউল ম্যানেজমেন্ট প্ল্যানটা করা উচিত। শিডিউল ম্যানেজমেন্টটা আমরা কেন করি? এটা হচ্ছে প্ল্যানিং, Time. ম্যানেজ করা, ডেভেলপ কিভাবে করবো, এটা একটা প্ল্যান করা আর কি। ওকে, গুড। এটা কি রেগুলার আপডেট করার দরকার আছে, না একবার করে রেখে দিলে এনাফ? কি মনে হয়? রেগুলার আপডেট করার দরকার আছে। রেগুলার আপডেট করা, এটাকে বলে হচ্ছে থ্রু আউট দা প্রজেক্ট। হ্যাঁ, স্টেপ বাই স্টেপ বিভিন্ন, যতক্ষণ প্রজেক্ট থাকবে ততক্ষণ আপনাকে এটা বিভিন্ন সেকশনে আপডেট করার দরকার হতে পারে। এর পরের আইটিটিওটা কি, কেউ একজন বলতে পারবেন? প্ল্যানের পরে আমরা কি আইটিটিও নিয়ে কাজ করবো এখানে? ডিফাইন অ্যাক্টিভিটিস। ডিফাইন অ্যাক্টিভিটি। ডিফাইন অ্যাক্টিভিটিদের আউটপুট গুলা কি হতে পারে, কেউ একজন বলেন? ডিফাইন অ্যাক্টিভিটিদের আউটপুট, মানে এই আইটিটিওটা করার ফলে আমরা কি ডকুমেন্ট পাবো আর কি, আর্টিফ্যাক্টস বা ডকুমেন্ট বলে, মানে আপনি একটা আউটপুট পাবেন এই আইটিটিওটা অ্যাক্টিভিটি করার ফলে। লিডস অ্যাক্টিভিটি লিস্ট। লিস্ট, হ্যাঁ, এটা অ্যাক্টিভিটি একটু বলি, অ্যাট্রিবিউট। এখানে সবাই ভুল করে, হ্যাঁ, যে অ্যাক্টিভিটি লিস্টটা সবাই মনে করে যে এটা তো এর সাথে ধরেন স্কোপের সাথে ক্লোজলি রিলেটেড, তাই না? যে মনে সবাই ভাবে যে অ্যাক্টিভিটি লিস্টটা ওই আপনার স্কোপ ম্যানেজমেন্টের মধ্যেই রেডি হয়। তো অনেকে এটা ভুল করে ওই পার্টের স্কোপ ম্যানেজমেন্ট যে নলেজ এরিয়া আছে ওইটার একটা আউটপুট হবে, কিন্তু এটা হলো যে ডিফাইন অ্যাক্টিভিটি, এটা হলো শিডিউলের ডিফাইন অ্যাক্টিভিটিস থেকে জেনারেট হয় বা এই আউটপুটটা রেডি হয়। আর এরপরে কি? অ্যাক্টিভিটি অ্যাট্রিবিউটস, মাইলস্টোন লিস্ট, ওকে, চেঞ্জ এই রিকোয়েস্ট। তিনটাই, আর বাদ বাকি যেগুলো আছে সেগুলো হলো যে আপডেট হবে বা থ্রু আউট দ্য প্রজেক্ট থাকবে। অ্যাক্টিভিটি লিস্টটা কি, কেউ একটু বলবেন এক দুই বাক্যের মধ্যে যে কি আসলে অ্যাক্টিভিটি লিস্ট আর অ্যাক্টিভিটি অ্যাট্রিবিউট, এই দুটা কি? অ্যাক্টিভিটি লিস্ট আমরা নাম দেখেই তো বুঝতে পারতেছি যে আমার কি অ্যাক্টিভিটি আমি করতে হবে, প্রজেক্টের পারফর্ম করতে হবে। অ্যাক্টিভিটি গুলো আর কি। হ্যাঁ, প্রজেক্টের অ্যাক্টিভিটি গুলো এটা লিস্ট আকারে আপনি এখানে পেয়ে যাবেন, তাই না? এখন অ্যাট্রিবিউটস গুলা কি? প্রজেক্টের প্যারামিটার, অ্যাক্টিভিটিস প্যারামিটার গুলো হলো অ্যাট্রিবিউট। প্যারামিটার বলতে কি 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 প্যারামিটার থাকতে পারে, যেমন? যেমন হলো টাইম আইডি শিডিউল নাম্বার। থাকতে পারে, মানে টাইম শিডিউল, ডেডলাইন। টাইম কতদিন এটা লাগতে পারে, তারপরে হলো এটার একটা ইউনিক আইডি হতে পারে এই অ্যাক্টিভিটিটার, তারপরে হলো রিলেশন, ওই যে আমরা বলি যে ফার্স্ট ফার্স্ট টু লাস্ট ওনার হতে পারে, যে এগুলো আমরা বলি। মাইলস্টোনটা কি আসলে? মাইলস্টোন হচ্ছে মানে একটা স্পেশাল যে কোনো একটা ইভেন্টস, ইভেন্ট, যেটা হচ্ছে স্টেক সিগনিফিকেন্ট হোল্ডার। ইভেন্ট, স্পেশাল হ্যাঁ, বা সিগনিফিকেন্ট ইভেন্ট, হ্যাঁ, যেটা আমরা যেটা, বলতে পারেন যে আমরা ওইটা নিয়ে একটা সেলিব্রেশন করব আমাদের টিমের মধ্যে, এরকম হয় না? জি জি এই জি জি। কাজটা হলে আমরা ধরেন, যদি আমরা বলি যে আমরা মিষ্টি বিতরণ করবো আমাদের মধ্যে, আমরা আনন্দ ফুর্তি করবো বা এত বড় একটা কাজ করতে পারলাম, ধরেন 10টা কাজের মধ্যে
করার পরে একটা বড় ধরনের কাজ আপনি সেলিব্রেশন। হ্যাঁ, এই মাইলস্টোন কেন করা হয় আসলে আপনার প্রজেক্টের সাথে যারা ইনভলভ মেনলি হলে স্টেক হোল্ডারদেরকে এটা হাইলাইট করা এবং ওনাদেরকে আরো বেশি ইনগেজ করা, এবং এটার যে প্রজেক্ট যে অনগোয়িং এবং এটা যে অন ট্র্যাকে আছে এবং মানে প্রোগ্রেসিভলি মুভ করতেছে, এটা আর কি সবাইকে ফ্লারিশ করা দেখানো আর কি। গুড, মাইলস্টোন লিস্ট আমরা পাইলাম। এরপরে হচ্ছে কেউ কি বলতে পারবেন ওয়ার্ক প্যাকেজ আর অ্যাক্টিভিটি এই দুইটার মধ্যে ডিফারেন্সটা কি? ওয়ার্ক প্যাকেজটা কি আর হচ্ছে অ্যাক্টিভিটিটা কি? আপনি আপনার ভাষায় বলবেন যতটুকু বুঝছেন আর কি, হ্যাঁ, যে ওয়ার্ক প্যাকেজটা কি আর অ্যাক্টিভিটি কি। ওয়ার্ক প্যাকেজটা হচ্ছে একটা আইডিটিও, যেটা হচ্ছে অ্যাক্টিভিটিস এর আগে করতে হয়। না, ওয়ার্ক প্যাকেজ তো কোনো আইটিটিও না। আপনি যদি মানে আউটপুট বলতেন তাও একটা হতো যে হ্যাঁ জি এটা জি একটা জি, আউটপুট আউটপুট রাইট। আউটপুট হয়তো একটা ডকুমেন্ট আকারে হতে পারে ওয়ার্ক প্যাকেজ, তাও না আর কি। হ্যাঁ, তা আমরা কি বলি যে লোয়েস্ট লেভেল অফ ডাব্লিউবিএস ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার, মানে আপনি একটা কাজকে ডিকম্পোজিশন করবেন, মানে ছোট ছোট ভাগে ভাগ করবেন। কেন আমরা ভাগ করি বলেন তো? বড় কাজ যদি আমরা করি সমস্যা কোথায়? আমরা একটা বড় কাজ করলাম, ধরেন আমরা ছোট ছোট ভাগ করলাম না, তাহলে কি হতে পারে আমাদের? একদম এক নম্বর কথা, আপনি এটা মেনটেন করা কঠিন হবে, ডিফিকাল্টিস, তাই না? তাহলে আপনাকে এটা কি করতে হবে যে আহ, আপনি ইজিলি মেনটেন করতে পারবেন, ইজিলি আইডেন্টিফাই করতে পারবেন, প্রোগ্রেসটাকে ডিফাইন করতে পারবেন, ওয়েল ডিফাইন্ড। এটা লোয়েস্ট লেভেল অফ ডাব্লিউবিএস। বলেন তো ডাব্লিউবিএস ওয়ার্ক প্যাকেজ আর অ্যাক্টিভিটি, তাহলে অ্যাক্টিভিটি কি যদি হায়ারার্কিক্যালি আপনি বলেন তাহলে ওয়ার্ক প্যাকেজ আগে না অ্যাক্টিভিটি আগে, কোনটা আগে বলেন তো? ওয়ার্ক প্যাকেজ আগে। ওয়ার্ক প্যাকেজ আগে। ওয়ার্ক প্যাকেজ হলো যে আপনাকে দেখতে হবে যে যেখানে আপনি মেনটেন করতে পারবেন। আমরা আজকে এটা দেখলে আবার আরেকটু আপনার ক্লিয়ার হবেন, আজকে সেশনের মধ্যে এটা খুব ভালোভাবে বলা আছে। তাহলে ওয়ার্ক প্যাকেজ হচ্ছে লোয়েস্ট লেভেল অফ ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার। এর নিচে আপনি আর নামবেন না, এর নিচে নামলে তখন আপনার এটা ম্যানেজেবল থাকবে না। এখন ওয়ার্ক প্যাকেজকেই আপনি আবার ডিকম্পোজ করবেন ছোট ছোট ভাগে, সেগুলোকে আমরা বলতেছি অ্যাক্টিভ। ওকে, গুড। আমি কেউ একজন বলতে পারবেন যে রোলিং ওয়েব প্ল্যানিং, এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিকস। রোলিং ওয়েব প্ল্যানিং বলতে কি বোঝায়? এক কথায় এটা বলতে পারবেন আপনি যদি একটা ওয়ার্ড বলেন, তাহলে দেখবেন যে আপনার যে প্রজেক্ট বুঝে বা যারা পিএমপি নিয়ে পড়াশোনা করে তারা বুঝে যাবে এই একটা শব্দ দিয়ে। এটা হচ্ছে নিয়ার টার্ম যেটা আছে, নিয়ার টার্ম, হ্যাঁ, ওটাকে। কে জি, বললেন এটা নিয়ার টার্ম? সুমন সুমন বলছিলাম। থ্যাংক ইউ। হ্যাঁ শুনবে, এটা হলো একটার টার্ম দিয়ে আপনি বলতে পারবেন। নিয়ার টার্ম মানে হলো যে আপনার প্রজেক্টে এখন যেটা নিয়ে কাজ করতে হবে বা নিয়ার কাছাকাছি যেটা আছে সেইটাকে ডিটেল প্ল্যান করতে হবে, আর দূরের যেগুলা সেগুলাকে হাই লেভেল প্ল্যান করতে হবে। এই যে নিয়ার টার্ম যদি আপনি বলেন যে নিয়ার টার্ম ইজ প্ল্যান ইন ডিটেল, এইটুকুই আপনার রোল ওয়েব প্ল্যানিং। আপনি যাকে বলবেন সে ইজিলি বুঝে যাবে, হ্যাঁ আপনি বিষয়টা বুঝতে পারছেন। তার মানে এই যে আমরা দেখেন ঢেউ দিয়ে দেখানো হয়েছে যে আগে যেটা আসছে সেটাকে আগে প্ল্যান, আপনাকে ডিটেল প্ল্যান করতে হবে, পরেরটা পরে, তারপরেরটা পরে, তারপরেরটা পরে, এইভাবে আপনাকে আগাতে হবে। আমরা বলছিলাম 1 2 3 4 5, 5 ইয়ার্স এ যে প্রজেক্টটা আপনি কমপ্লিট করবেন ওইটাকে আগে ডিটেইলে আপনি করবেন, ওটা হাই লেভেলে করে রেখেন। তো 1 বছর বা 2 বছরের মধ্যে যে প্রজেক্টটা করবেন, যে পার্টটুকু করবেন সেটাকে ডিটেল প্ল্যান আপনাকে করতে হবে। ওকে, গুড। এটা সুন্দরভাবে বলছেন আপনি। আচ্ছা, অ্যাক্টিভিটি লিস্ট, অ্যাক্টিভিটি মাইলস্টোন, এগুলো নিয়ে আমরা বললাম। এরপরের স্টেজটা একটা আছে, সেটা কি সিকোয়েন্স অ্যাক্টিভিটিস। সিকোয়েন্স অ্যাক্টিভিটিদের আমরা যদি বলি, বলেন তো কেউ একজন আমাকে যে স্টার্ট টু স্টার্ট এটা কি হবে? দুইটা অবশ্যই এখানে আপনাকে বলতে হবে দুইটা টাস্ক থাকবে। একটাকে এ আর বি যদি আমরা বলি, আমরা যদি অন্য নামে বলি তাহলে প্রিডিসেসর আর সাকসেসর, তাই না? তাহলে প্রিডিসেসর আর সাকসেসর দিয়ে স্টার্ট টু স্টার্টটা কি হবে? কেউ একজন বলেন স্টার্ট টু স্টার্ট। বাবা ছেলের সম্পর্ক। না, ওটা তো একটা জাস্ট আপনি মনে রাখার জন্য। হ্যাঁ, এখন আপনি এই দুইটা রিলেশন দিয়ে বলেন, ধরেন এক্স একটা অ্যাক্টিভিটি অথবা এ একটা অ্যাক্টিভিটি, ওয়াই একটা অ্যাক্টিভিটি, তাহলে স্টার্ট টু স্টার্ট কি মানে রিলেশনটা আপনি কি বলবেন? এ বি আর অথবা এক্স ওয়াই, যে কোনো একটা দিয়ে আপনি বলেন যে এটা এরকম হবে। এটা আপনি বলছিলেন কংক্রিট এন্ড ফাউন্ডেশন, এটা দিয়ে এক্সাম্পল দিয়েছিলেন আর কি।
যে প্রথমে ফাউন্ডেশন শুরু হলে কংক্রিটটা শুরু করা যাবে। হ্যাঁ, এটা তো স্টার্ট টু স্টার্ট। এক্সাম্পল বললেন, তাহলে জি। আপনাকে আগে ডেফিনেশনটা বলতে হবে, মানে সাকসেসর যেটা হবে সেটা আপনি শুরু করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনার প্রিডিসেসর আপনি শুরু না করবেন। মানে প্রিডিসেসর যেটা, ওকে যদি আপনি শুরু না করেন তাহলে সাকসেসর আপনি শুরু করতে পারবেন। আপনার এক্সাম্পল হয়েছে সুন্দরবন। ফিনিশ টু ফিনিশ কি হবে তাহলে বলেন তো? ফিনিশ টু ফিনিশ মানে ফিনিশ ফিনিশ টু টু ফিনিশ ফিনিশ হচ্ছে মানে একটা শেষ হলে মানে কনকারেন্টলি আরেকটাও শেষ করতে হবে। মানে একটা শেষ করে তারপরে আরেকটা শেষ পরেরটা, করতে হবে জি, আপনি। পরেরটা শেষ করতে যেমন হবে। আপনি ধরেন পি যদি সাকসেসর ধরেন বা ওয়াই যদি সাকসেসর ধরেন, তাহলে ওয়াই কে শেষ করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনার প্রিডিসেসর বা এ বা এক্স যাই বলেন না কেন ওইটা যদি শেষ না হয়। এটা আমাদের আইটি ভিত্তিতে সবার জানা। এক্সাম্পলটা কি হতে পারে আমরা বলছিলাম? রাইটিং এন্ড এডিটর। না না, এডিটিং। রাইটিং এর এডিটর এটা না। এটা হলো ফিনিশ টু ফিনিশ। আমি বলছি যে আপনি ওই যে যদি হার্ডওয়্যার যদি অ্যাসেম্বল না করেন তাহলে কিন্তু আপনি অপারেটিং সিস্টেম করতে পারবেন। আর ওইটা আপনি তো যেটা ফিনিশ বললেন, ফিনিশ টু স্টার্ট ছিল। না না, ফিনিশ টু, সরি সরি, ফিনিশ টু স্টার্ট, ওটা সরি। হ্যাঁ, আপনি ঠিক বলছেন, আমি আমি থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে আমরা যাই স্টার্ট টু ফিনিশ। কোনটা স্টার্ট টু ফিনিশ? স্টার্ট টু ফিনিশ এগুলো পরবর্তীতে লাগবে দেখে আপনাদেরকে আবার আমি একটু রিভিউ করাই করাই নিচ্ছি, স্টার্ট okay? টু ফিনিশ হচ্ছে আমি মানে আরেকটা কাজ শুরু করার আগে আমাকে মানে নতুন কোনো একটা প্রজেক্ট শুরু করার আগে এক্সিস্টিং যে প্রজেক্ট আছে এটাকে শেষ করতে হবে। প্রজেক্ট না, এখানে আপনি বলবেন টাস্ক। টাস্ক, জি। প্রজেক্টটা হলো যে অনেক বড় লার্জ স্কেল। হ্যাঁ, টাস্ক। দুইটা টাস্কের মধ্যে এখানে বলা হচ্ছে যে আপনি দ্বিতীয় টাস্কটা বা সাকসেসরটা শেষ করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত প্রিডিসেসর আপনি শুরু করবেন, তাই না? এটাকে বলা হচ্ছে যে স্টার্ট টু। ওকে, গুড। আপনার যতটুকু হচ্ছে এটাই এনাফ। যেটা পরে ওয়ান বাই ওয়ান আসবে। ম্যান্ডেটরি ডিপেন্ডেন্সিস কি কেউ বলতে পারবেন? ম্যান্ডেটরি আর ডিসক্রিশনারি ডিপেন্ডেন্সিস, জাস্ট ওয়ান লাইনের। ম্যান্ডেটরি আর হলো ডিসক্রিশনারি। ম্যান্ডেটরি হলো হার্ড লজিক, এটা করতেই হবে। এটা করতেই হবে, এক্স্যাক্টলি। মানে এটা না করে আপনি আসলে যেতে পারবেন না। আপনি এটা না করলে এটার সাথে যে ডিপেন্ডেন্সি আছে আপনি কোনোভাবেই ওই প্রসিড করতে পারবেন না। আর ডিসক্রিশনারি হচ্ছে কি, যে আপনি ফ্রম দা বিগিনিংও করতে পারেন, আবার সার্টেন টাইম পরে আপনি প্যারালালি কাজটা করতে পারেন, অপশনাল আর কি। সেটাকে ডিসক্রিশনারি বলে। আর এক্সটার্নাল আর ইন্টারনাল, ডিপেন্ডেন্সি এটা কি? এক্সটার্নাল হচ্ছে কি, যা আপনাকে বাইরের কোনো একটা এর সাথে ডিপেন্ডেন্সি আছে। যেমন আপনি একটা আমরা বলছিলাম যে সফটওয়্যারের যে ডিপেন্ডেন্সি, ডেলিভারি অফ হার্ডওয়্যার ফ্রম এক্সটার্নাল সোর্সেস। আপনি একটা সফটওয়্যার ইমপ্লিমেন্ট করবেন বা এই করবেন, আপনি সফটওয়্যার পুরো রেডি করে আপনি কোনোভাবে করতে পারবেন না যদি না আপনার ওই রিলেটেড হার্ডওয়্যার যেটা লাগবে সেটা যদি অ্যাভেলেবল না হয়। তাহলে হার্ডওয়্যারটা ধরেন অনেক ক্ষেত্রে আপনি নিজে প্রসেস করতেছেন না বা আপনি হ্যান্ডেল করতেছেন না, তাহলে আউটসাইড কোনো কোম্পানি বা অন্য কোথাও থেকে আপনাকে হায়ার করতে হবে আর কি। এই যে এটা একটা এক্সটার্নাল ডিপেন্ডেন্সি। আর ইন্টারনাল ডিপেন্ডেন্সি বলছিলাম যে আপনার মেশিন অ্যাসেম্বল হবে না যতক্ষণ পর্যন্ত আপনি এই না কাজ করবেন। এগুলো কিন্তু ইন্টারনাল ডিপেন্ডেন্সি। আচ্ছা, এবার আমরা লিডস আর ল্যাগস এই দুটাকেও একটু বলবেন যে কি আসলে লিডস আর ল্যাগসটা কি আসলে? লিস্ট হলো একটা ডিউরেশন অথবা টাইম, যে টাইম হ্যাঁ ফ্রেমের ভিতরে কাজটা ফিনিশ করতে হবে। মানে এ এবং বির যে কাজ, এটা হ্যাঁ, দুটো এটা একসাথে ফিনিশ করা যাবে অথবা আলাদা একটা শেষ হলে আরেকটা শুরু করা যাবে, এই ধরনের। আরেকটা শুরু করা যাবে, কিন্তু এখানে জি। লিডটা বলতেছে কেন যে আপনি আপনার হাতে এতদিন টাইম আছে। ধরেন আপনাকে বলে দিল 10 ডেজ লিড, তার মানে কি আপনার হাতে 10 ডেজ এর একটা লিড আছে। এটা আপনি ধরেন একদিন পরেও শুরু করতে পারেন, আবার আপনি 10তম ডেতে গিয়ে আপনি ওটা শুরু করে শেষ করতে পারেন। হ্যাঁ, ইটস আপ টু ইউ। এটাই লিড। আর ল্যাগ কোনটা? ল্যাগিং মানে আপনার কাছে ল্যাগিং হচ্ছে আপনি এখন মানে পিছিয়ে আছেন, মানে কাজটা পিছিয়ে আছেন, আপনার, রাইট? হ্যাঁ, 10 দিন আপনি আগে শুরু হয়েছে কিন্তু আপনি এখনো আপনি ফিনিশ করতে পারেন ল্যাগিং নাই। এ আছেন, তাহলে ল্যাগিং জি। হলে এটা তো অবশ্যই আমাদের জন্য মানে ওরিডের ব্যাপার, তাই না? আপনাকে ওইটা কোনো না কোনো ভাবে আবার ওইটা আমরা আজ কি করবো দেখবো যে যদি আপনি ল্যাগিং হয়ে যান তখন আপনি কিভাবে করবেন, কি সলভ করবেন। থ্যাংক ইউ। আচ্ছা, আমরা শিডিউল নেটওয়ার্ক ডায়াগ্রাম বলছিলাম। এটা কি প্রজেক্ট শিডিউল নেটওয়ার্ক ডায়াগ্রামটা? এটা মানে এটা হচ্ছে অ্যাক্টিভিটিস এবং অ্যাট্রিবিউটস গুলাকে একসাথে করে
প্রেজেন্ট করা। প্রেজেন্ট করা, গুড রিপ্রেজেন্টেশন। আপনি ওই যে আমি বলছি যে সবসময় আমাদের মাতৃভাষাতে আপনি বোঝার চেষ্টা করবেন, কারণ পরবর্তীতে যখন আমরা কোশ্চিন আপনাদের দেখাবো তখন দেখবেন যে ডেফিনেশন বা এগুলো আপনার জানার কোনো দরকারই হবে না। হ্যাঁ, আপনি কনসেপ্টটা আপনার ক্লিয়ার কি, এই কনসেপ্টের উপরে বেস করে কোশ্চিনারিজ হবে, সব সিচুয়েশনাল বেস কোশ্চিন, সিচুয়েশনাল বেস অ্যান্সারও হবে, ফলে আপনি ইজিলি বুঝতে পারবেন। আর হ্যাঁ, কিছু ডেফিনেশন রিলেটেড প্রসেসের উপরে কোশ্চিন থাকবে, তো ওটাও মিনিমাম, হ্যাঁ খুব বেশি না, হয়তো 15 থেকে 20টা পাইতে পারেন। বাদ বাকি দেখবেন যে সবই সিচুয়েশনাল হবে, ফলে আপনার কনসেপ্ট যদি ক্লিয়ার হয় তখন আপনি ওটা অ্যান্সার করতে পারবেন। তো এটা কনসেপ্ট ক্লিয়ারের জন্য একদম এভরিথিং মনে রাখতে হবে এমনও না, মানে জাস্ট কোর যেটা, সেই কোর যে আইডিয়া বা কোর যে থিং, এটা আপনি যদি মনে রাখতে পারেন তাহলে আপনি অ্যান্সার করতে পারবেন। হ্যাঁ, এটাই হচ্ছে যে অ্যাক্টিভিটিস গুলা যে বিভিন্ন রিলেশনের উপরে বেস করে একটা ডায়াগ্রাম রিপ্রেজেন্ট করতেছে, এটাই হচ্ছে আপনার শিডিউল নেটওয়ার্ক ডায়াগ্রাম। আচ্ছা, আমরা এবার দেখবো যে আমরা ল অফ ডিমিনিশন রিটার্নস বলছিলাম, এটাকে বলতে পারবেন যে কি এটা আসলে? ল অফ ডিমিনিশিং রিটার্নস একটা এক্সাম্পল দিয়ে বলতে পারেন যে এটাকে ল অফ ডিমিনিশিং রিটার্নস বলে। এটা হচ্ছে আমরা যখন মানে কাজ করি, মানে সাপ্লাই এবং সরি ইনপুট এবং আউটপুট সবসময় যে একই রকম হবে, মানে ইনপুট বেশি হলে যে আউটপুট বেশি হবে এরকম কোনো মানে সিস্টেম নেই আর কি এখানে। হ্যাঁ, গুড একসময় যে ইনপুট, হ্যাঁ আউটপুটটা ডিক্রিজ হইতে পারে। আউটপুট ডিক্রিজ করতে পারে, রাইট। একটা সার্টেন লেভেল পরে গিয়ে আপনি যতই দেন না কেন, তখন দেখা যাচ্ছে ইনপুট দেন না কেন আউটপুট ডিলে হতে পারে। যেমন আমি অ্যান্সার দিয়েছিলাম যে আমাদের মর্নিং এর যে আউটপুট এমপ্লয়ি, আপনি যত ডে ক্রস করবে, তত টাইম ক্রস করবে, তখন দেখবেন যে দিন শেষে গিয়ে ওই লেভেলের আউটপুট আর পাবেন না। তার এরর বা এগুলা কিন্তু সময় বাড়তে থাকবে, তার ফ্যাটিকনেস আসবে, এই যে এরকম ভাবে আপনার অনেক কিছু কমপ্লেক্সিটি রেজ করবে, তার মানে কি আপনার আউটপুট আস্তে আস্তে কমতে থাকবে। এটা কি বলেছে? ল অফ ডিমিনিশিং রিটার্নস। তার মানে আপনার আমাদের যে কনসেপ্ট যে আপনি ইনপুট দিলেই যে হাই আউটপুট জেনারেট হবে, এটা এরকম না। আমি বলছিলাম যে স্টুডেন্ট সিনড্রোম, এটা কি কেউ একটু বলতে পারবেন? স্টুডেন্ট সিনড্রোম, স্টুডেন্ট সিনড্রোম। এফোর্ট একদম এফোর্ট একদম ডেডলাইনে আসে মিট করা। এফোর্ট ডেডলাইন এসে মিট করে, এমন হতে পারে না? যেমন এটার নামই দেখি স্টুডেন্ট, মানে স্টুডেন্টদের একটা থাকে যে ধরেন সে ডেডলাইনের কাছে এসে সে ওইটা করবে, এটা শেষ করে জমা দিবে। হ্যাঁ, আগে ঠিক করবে না, আর এখনো 10 দিন সময় আছে, একটু ঘোরাফেরা করি, খেলাধুলা করি। ওই নলেজটা যদি আপনি প্রজেক্টেও লাগান, আপনি হতে পারে, কিন্তু আপনার কি হবে? পারফেকশন ভালো হবে না, আপনার কোয়ালিটিটা ডিক্রিজ করবে, এবং আপনার আলটিমেটলি কোয়ালিটি ডিক্রিজ করলে আপনার স্টেক হোল্ডাররা আনহ্যাপি হবে। এই জন্য স্টুডেন্ট সিনড্রোম আমাদের অ্যাভয়েড করতে হবে। সুন্দর হচ্ছে, আজকে আমি খুব ভালো লাগলো যে আপনারা অ্যাটলিস্ট পার্টিসিপেট করতেছেন ভালোভাবে। অ্যানালগাস এস্টিমেটিং, এই এস্টিমেটিংটা আসলে কি? অ্যানালগাস এস্টিমেটিংটা অন্য কেউ বলুক, শুধু তো আমরাই বলতেছি, কেউ না বলে আমি বলতে পারি। ওইটা আমি ওই যে 3x3 রুলস আমি বলছিলাম। হ্যাঁ, এখন যদি কেউ না বলে, আমরা যারা জানি তারাই বলি, তাহলে কি হবে? অন্যরা হিস্টোরিক্যাল আপনার ডাটা অ্যানালাইসিস করে যেটা করা হয়। হিস্টোরিক্যাল ডাটা, গুড। হিস্টোরিক্যাল ডাটা কোন কিসের হিস্টোরিক্যাল ডাটা? যে আগের প্রজেক্টের যে আগের প্রজেক্ট, সেটাও ঠিক আছে, কিন্তু আগের কি ধরনের প্রজেক্ট? সিমিলার টাইপ অফ প্রজেক্ট। সিমিলার টাইপ প্রজেক্ট। এই অ্যানালগাসের সাথে সিমিলার কথাটা যদি আপনি বলেন, সিমিলার প্রজেক্টের হিস্টোরিক্যাল ডাটা অ্যানালাইসিস করে আপনি আপনার কারেন্ট প্রজেক্টের এস্টিমেট করবেন। এইটুক যদি বুঝেন, আর আপনার অ্যানালগাস দিয়ে তো পড়ার কোনো কিছু নাই। এই যে এখানে যে এত কিছু বলছে, আপনি এইটুক বুঝলেই হবে যে একটা সিমিলার প্রজেক্টের যে ডাটা আপনি পাবেন, বা হিস্টোরিক্যাল ডাটা যা আছে আপনার ওপি এর মধ্যে বা আপনার ডাটা রিপোজিটরিতে আপনার কোম্পানির, ওইটা করে বেস করে আপনি আপনার প্রজেক্টের এখন যে প্যারামিটার গুলা বা যে এখান থেকে একটা ডাটা এস্টিমেট করবেন আপনি। এটা কি বলা হচ্ছে? অ্যানালগাস। এইটুক মনে রাখলেই যথেষ্ট enough। এরপরে আমরা বলছিলাম প্যারামেট্রিক এস্টিমেটিং, এটা কি হবে? এখানে হচ্ছে প্যারামিটার টাইপের ইয়ে থাকবে, ওইটা ধরে estimate প্যারামিটার ধরে, করতে হবে। এটাও আপনার আপনি যেটা বলছিলেন ওইটা, এটাও তাই, যে একটা প্রিভিয়াস সিমিলার প্রজেক্টের প্যারামিটারের উপরে বেস করে আপনি আপনার নিউ প্রজেক্টের
এস্টিমেট করবেন, তাহলে কি কি প্যারামিটার এখানে আপনি কনসিডার করতে পারেন, একটু বলতে পারবেন যে কি কি একটা প্রজেক্টে সাধারণত কি কি প্যারামিটার হতে পারে? মানে কি কি প্যারামিটারকে আমরা কনসিডার করতে পারি? বললাম তো প্যারামিটার বেস, কিন্তু প্যারামিটার গুলা কি হতে পারে একটা প্রজেক্টে? একটা প্রজেক্টে তো অনেক ধরনের প্যারামিটার হতে পারে, তাই না? আপনি যেমন কস্টিং এর জন্য আপনি বললেন যে কস্টের জন্য একটা প্যারামিটার, কস্টিং, বাজেটিং, হ্যাঁ আপনি এখন ডিউরেশন, টাকাতে করবেন, বিডিতে করবেন না কিসে করবেন, এই যে এটা একটা প্যারামিটার। হ্যাঁ, আপনি ধরেন পরিমাপ মেজার করবেন, মেজারের জন্য যে একটা প্যারামিটার, ফিট হতে পারে, মিটার হতে পারে, এ হতে পারে। আপনি স্টাফ ম্যান্ডেট, আপনি একটা স্টাফ কত ঘন্টা কাজ করতেছে, এই যে ম্যান্ডেট, যে একটা প্যারামিটার হতে পারে। এইভাবে সমস্ত প্যারামিটার গুলা আপনি আগে আইডেন্টিফাই করবেন যে একটা প্রজেক্টে কি টাইপের প্যারামিটার লাগবে। তাহলে ওই সিমিলার যে আগের একটা প্রজেক্ট আছে, ওই প্রজেক্টে যে প্যারামিটার গুলা ইউজ হয়েছিল, ওখানে পার ইউনিটে কস্টিং আপনার কেমন ছিল, ওইটার উপরে বেস করে নতুন প্রজেক্টকে, আপনি নতুন যে প্রজেক্টটা নিচ্ছেন এই প্রজেক্টের এই প্যারামিটার গুলা ধরে ধরে আপনি যে এস্টিমেটিংটা করবেন, সেটাকে বলা হচ্ছে প্যারামেট্রিক। এইটুক বুঝলে আপনাদের জন্য এনাফ, মানে এত ডিটেলসে না গেলেও হবে আর কি। এরপরে আমরা বলছিলাম যে 3 পয়েন্ট এস্টিমেটিং, এটা কি কেউ একজন বলেন? এবার অমলদা বাদ দিয়ে অন্য কেউ বলেন। 3 পয়েন্ট এস্টিমেটিং। তাহলে কি আচ্ছা, ফ্লোর ইজ ওপেন, এখন যে কেউ বলতে পারে। কি সবাই, কেউ মিউট আছেন? সবাই মনে হয় মিউট আছেন, কেউ যদি কথা বলতে চান তাহলে আনমিউট করেন প্লিজ। 3টা পয়েন্টের উপর বেস করে যেটা এস্টিমেটিং করা হয় আর কি, মোস্ট লাইকলি 3টা পয়েন্ট, ওকে ঠিক অপটিমিস্টিক। আছে, 3টা পয়েন্ট, কিন্তু 3টা পয়েন্ট কি? একটা হচ্ছে অপটিমিস্টিক, হ্যাঁ, ওকে গুড, তারপরে মোস্ট লাইকলি। মোস্ট লাইকলি, তারপরে একটা হলো পিসিমেটিক, টিপি বলে যেটি, পেসিমিস্টিক, পেসিমিস্টিক, হ্যাঁ পেসিমেস্টিক, সরি, হ্যাঁ পেসিমিস্টিক, হ্যাঁ। তাহলে এই এইটা। তিনটাকে আমরা বলছিলাম কিভাবে করবেন, ধরেন অপটিমিস্টিকের একটা আপনি ভ্যালু দিলেন, জি, মোস্ট লাইকলির একটা ভ্যালু দিলেন, পেসিমিস্টিকের একটা ভ্যালু দিলেন, তাহলে তিনটা যোগ করে আপনি অ্যাভারেজ করবেন। তাহলে অ্যাভারেজের মিনিংই হচ্ছে যে তিনটা যোগ করে আপনি নাম্বার অফ এই দিয়ে কোয়ান্টিটি ভাগ দিবেন, ওইটাই হচ্ছে আপনার তাহলে হচ্ছে আপনি একটা পাবেন, এটাকে বলে ট্রায়াঙ্গুলার। আর যদি বেটা করি, তাহলে বেটার ক্ষেত্রে গিয়ে কি হবে? ট্রায়াঙ্গুলার মানে তিনটা যোগ করে 3 দিয়ে ভাগ দেওয়া, ট্রায়াঙ্গুলার দিয়ে মনে রাখবেন 3। হ্যাঁ, ট্রায়াঙ্গুলারের ক্ষেত্রে মানে এই 3 পয়েন্ট এস্টিমেটিংটা বা 2 টাইপস এর, একটা হচ্ছে ট্রায়াঙ্গুলার ডিস্ট্রিবিউশন, বেটা ডিস্ট্রিবিউশন। ট্রায়াঙ্গুলার মানে হলো 3, তার মানে আপনাকে ডিভাইড করতে হবে 3 দিয়ে, 3টা পয়েন্ট যোগ করে 3 দিয়ে ডিভাইড। আচ্ছা, আর বেটা ডিস্ট্রিবিউশন কি? মোস্ট লাইকলি যেটা, এটাকে আরো পারফেকশন আনার জন্য 4 টাইমস করা হয়, 4 টাইমস মাল্টিপ্লাই করা হয়। 4 টাইমস যদি মাল্টিপ্লাই করে আপনি, তখন আবার ওইটা যদি 4 হয় আর দুইটা, তাহলে 6টা হয়ে গেল, তখন 6 দিয়ে আপনাকে ডিভাইড করতে হবে। এটাকে বলা হচ্ছে 3 পয়েন্ট এস্টিমেটিং। 3 পয়েন্ট এস্টিমেটিং এর উপরে পরীক্ষায় ম্যাথ থাকে। হ্যাঁ, আপনারা একটু বুঝতে পারলে দেখবেন যে ইজিলি আপনি এটা বের করতে পারবেন আর কি। আপনাকে বলে দিবে যে তুমি অপটিমিস্টিক এটা, পেসিমিস্টিক এটা, এটা তাহলে তোমার এভারেজ এটা কত হবে, তখন আপনি এখান থেকে বের করবেন। বটম আপটা বলছিলাম, বটম আপটা কেউ বলবেন? বটম আপ এবং টপ ডাউন, এটা জাস্ট ওয়ান শটে কেউ যদি একটু বলতে পারে। বটম আপ আর হচ্ছে বটম হচ্ছে নিচের থেকে উপরের দিকে দেখা, নিচের থেকে উপরে। নিচের বলতে কোনটা, কোন লেভেল থেকে আপনি শুরু করবেন? একদম গ্রাউন্ড লেভেল থেকে। একদম গ্রাউন্ড বলতে কি বুঝাচ্ছেন, ওইটাই শুনতে চাচ্ছেন আর কি, মানে ওই প্রজেক্টের এটা গ্রাউন্ড বলতে আপনি কি বুঝাচ্ছেন? হ্যাঁ, এটা মানে আপনি ধরেন রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস অথবা প্রজেক্ট না ওই অ্যাক্টিভিটিস। ধরেন আপনার একদম নিচে থাকে কি অ্যাক্টিভিটি থাকে, জি, অ্যাক্টিভিটি থেকে হিসাব করে করে আপনি আসবেন, আমরা পরের সেকশনে দেখবো, তাহলে আপনারা আরো ক্লিয়ার হবেন যে একটা এই অ্যাক্টিভিটির পিছনে আপনার এইটা এই পরিমাণ লাগতেছে, তারপর ওয়ার্ক প্যাকেজে গিয়ে এটা লাগতেছে, এভাবে আপনি প্রথম থেকে যাবেন। এই যে এটা কিন্তু থরলি করতে হবে, আদারওয়াইজ আপনি করতে পারবেন না, এই জন্য এটা পারফেকশনটা ভালো এবং এটার এটা ভালো আসে। এই ধরনের এস্টিমেটিং গুলো অনেক ভালো। আর মানে টপ ডাউনটা মেবি কোনটা? কস্টলি, এটা হ্যাঁ, মেবি কিন্তু কস্টলি, তাই না? কস্টলি, ইয়েস, কিন্তু জি, কস্টলি। আপনি যেহেতু একদম
সব নিচের লেভেল থেকে আসতেছে। খুব ভালো বলছেন আপনি, এটা বলা মানে বোঝা যাবে যে আপনি এটা বুঝে গেছেন আর কি, হ্যাঁ? এবং বার্ডস ভিউ যেটা, সেটা কি বটম আপ, এটা এই হচ্ছে উপর থেকে দেখা। এই ক্ষেত্রে টপ টপ আসলে থেকে অ্যাকুরেট টপ ডাউন আসবে না, থেকে দেখি। অনেক কিছু মিসিং হতে পারে। ফিটিং হতে পারে, ডাবল হতে পারে, এই হতে পারে, এটা ওইরকম নিয়ে আসবে। তারপরেও এটা ডিপেন্ড করবে যে আপনার অর্গানাইজেশন, আপনার প্রজেক্টের এস্টিমেশনটা কোন লেভেল দিয়ে আপনি করতে চাচ্ছেন সেটার। ওকে, গুড। সবাই খুব ভালোভাবে আজকে মোটামুটি অ্যান্সার করছি। যারা পার্টিসিপেট করি নাই আমরা তারাও পার্টিসিপেট করার চেষ্টা করব। আপনারা দেখে থাকবেন যে আমার এর মধ্যে ওই যে আমার গ্রাউন্ড রুলস এর মধ্যে একটা পয়েন্ট আছে 3x3। তার মানে হলো এটা হলো যে 3 মিনিট অথবা 3 জনের পরে আপনি বলবেন। এটা হলে হয় কি, তখন আপনাদের সবার জন্য সুবিধা হয়, সবাই পার্টিসিপেট করলেন এবং অন্যরাও শুধুমাত্র 1-2 জন পার্টিসিপেট করবে এরকম। ওকে, আমরা আজকে আমাদের সেশনটা শুরু করব। আমরা সবাই একটু মনোযোগী হব। আচ্ছা, আমাদের আমাদের আজকের যে, দেখতে পাচ্ছেন আশা করি সবাই, একটু আমাকে বলবেন যদি দেখতে পান, হ্যাঁ? জি, দেখা যাচ্ছে। ওকে, good. আচ্ছা, আমরা দেখি তাহলে। দেখেন, আজকে আমাদের যে আইটিটিওটা আমরা শুরু করব সেটা হচ্ছে ডেভেলপ শিডিউল। আমাদেরকে এখন শিডিউলটা ডেভেলপ করতে হবে, হ্যাঁ? যে তাহলে শিডিউল ডেভেলপটা কি? এটা একটা প্রসেস। এই প্রসেসের কাজ কি? অ্যানালাইজিং করে, কি 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 জিনিসকে অ্যানালাইজ করে। দেখেন এখানে বলছে অ্যাক্টিভিটি সিকোয়েন্স, ডিউরেশন, তারপরে বলছে রিসোর্স রিকোয়ারমেন্টস অ্যান্ড শিডিউল কনস্ট্যান্ট। এগুলাকে এই করে একটা শিডিউল মডেল তৈরি করে, হ্যাঁ? এই মডেলটা তৈরি করার উদ্দেশ্য কি? আপনার প্রজেক্ট এক্সিকিউশন, মনিটরিং অ্যান্ড কন্ট্রোলিং এর জন্য এটা আপনাকে করতে হবে, হ্যাঁ? তাহলে অ্যানালাইসিস করতেছে কয়েকটা জিনিসকে। দেখেন অ্যাক্টিভিটি সিকোয়েন্স, ডিউরেশন, রিসোর্স রিকোয়ারমেন্ট, শিডিউল কনস্ট্যান্ট। আপনার একটা মডেল জেনারেট করলেন, এই মডেলটা আপনার পরবর্তীতে আপনার প্রজেক্টের এক্সিকিউশন, মনিটরিং অ্যান্ড কন্ট্রোলিং এ আপনাকে হেল্প করবে। এটা আমরা, কে একজন আমাকে একটু পার্টিসিপেট করবেন বলেন? যে কোনো একজন বলেন যে আমি এটাকে একটু ডেসক্রাইব করতে চাচ্ছি 1 or 2 মিনিটস এর মধ্যে। যে কোনো একজন প্লিজ। কেউ 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 সাহস পাচ্ছেন না? আমি শুরু করবো নাকি? হ্যাঁ, নাকি শুরু করেন। তো আমি তো অন্য কেউ বলতেছি থাকলে করেন। আমি ইমরান এই ভাই আমার মনে হয় এনাবল করছে, করতে আমার পারেন। যদি থাকতো আপনাদের সাথে ইন পার্সন ক্লাস হলে সবাইকে আমি মানে একদম এই করে নিতাম আর কি, হ্যাঁ? আমার টিচিং এর হলো, আমি একসময় টিচিং এ ছিলাম। আমি প্রত্যেকটা স্টুডেন্টকে পার্টিসিপেট করানোর ব্যবস্থা করে নিতাম 1 by 1। আচ্ছা, এখন আমি এই বলি। অনলাইনে দেখে আমি এটা পারতেছি না, আপনাদের বারবার আমি ঠিক আছে, বলতে। আমি হ্যাঁ, বলছি। বলেন প্লিজ, জি আপনি ভাই, শুরু করেন, আমি তো আছি আপনাদের সাথে, হ্যাঁ? সেটাই Please, বলেন প্লিজ। আচ্ছা, ডেভেলপ শিডিউলটা যেটা আপনি বললেন সেটা হচ্ছে একটা শিডিউল, মানে একটা শিডিউল মডেল আমাকে তৈরি করতে হবে, যাতে করে আমি ওই এক্সাক্টলি। শিডিউলের বেস করে আমি আমার অ্যাক্টিভিটিস প্রপারলি সিকোয়েন্সটা, ডিউরেশন, এবং আমার আসলে ওই অ্যাক্টিভিটিস করার জন্য আমার কি কি রিসোর্স দরকার সেই রিকোয়ারমেন্ট গুলি, এবং হচ্ছে আমার শিডিউলে আসলে কনস্ট্রেন্ট গুলি কি হতে পারে, মানে কি কি কারণে আমার শিডিউলে আসলে চ্যালেঞ্জ হতে পারে, বা ওই টাইপের আর কি সেই জিনিসগুলিকে নিয়ে আমাকে একটা মডেল তৈরি করতে হবে। এক্স্যাক্টলি, আপনার এবং উদ্দেশ্য হলো একটা শিডিউল মডেল সেটা তৈরি করতে হবে, হ্যাঁ? হচ্ছে যে আমি যদি এখানে যে আইটিটিও আছে, হ্যালো, হ্যাঁ, শুনছি আপনাকে, রাইট, আপনি বলেন। হ্যাঁ, শুনতে পাচ্ছি হ্যালো, আপনাকে আমরা। আচ্ছা, যেহেতু আমি প্রজেক্টে অ্যাক্টিভিটিস গুলি করার জন্য আসলে এটা একটা মানে এই শিডিউল মডেলটা আমাকে ডেভেলপ করতে হবে হ্যাঁ, এখন বলেন যাতে আইটিটিওর, সাকসেসফুলি আপনি বলেন প্রজেক্টটা যে আমি। এখানে ইনপুট কি হিসাবে নেবেন জি, সেটা বলেন। আচ্ছা, ইনপুট যেটা সেটা হচ্ছে আমার প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান, দেন হচ্ছে হ্যাঁ, তার মধ্যে আছে সাব যে ইয়েগুলি আছে, কম্পোনেন্ট গুলি, সাব সেটা হচ্ছে প্ল্যান শিডিউল গুলো আছে, ম্যানেজমেন্ট হ্যাঁ, প্ল্যান, সাব প্ল্যান, স্কোপ বেস লাইন। স্কোপ হ্যাঁ, স্কোপ তো বেসলাইনটা প্রজেক্ট কি একটু ম্যানেজমেন্ট বলেন, প্ল্যানের আমরা এখান থেকে ধরেন আবার রিভিশন হয়েছে। স্কোপ বেসলাইন বলতে কি বোঝে? মানে যেটা আমার স্টার্ট আর কি, মানে আমার শুরু করতে হবে আর কি, না, স্কোপটা স্কোপ শুরুতে যে বেসলাইন হচ্ছে কি যে ইয়েটা আপনি করতে অলরেডি হবে। স্কোপ, আপনি স্কোপ অ্যাপ্রুভাল মানে স্কোপ। আপনার স্কোপ কি হবে সেটার অ্যাপ্রুভাল, মানে স্কোপটা অলরেডি আপনি কালেক্ট করছেন, কালেক্ট করে
এটা কি করবেন কোনটা করবেন না, এই যে কোনটা করতে হবে কোনটা করতে হবে না, এরকম ডিসিশন নিয়ে আপনি ফাইনালি এটা অ্যাপ্রুভ করছেন, ওইটা কি বলা হচ্ছে স্কোপ বেসলাইন। দেন তারপরে ডকুমেন্ট গুলা কি কি? অ্যাপ্রুভ, আচ্ছা অ্যাপ্রুভ স্কোপটা হচ্ছে স্কোপের। অ্যাপ্রুভ স্কোপটা স্কোপ বেসলাইন। এখানে ডকুমেন্টস আমরা বলি না, তারপর প্রজেক্টে হচ্ছে বিভিন্ন প্রজেক্ট ডকুমেন্ট ডকুমেন্ট, ইউজ তার করে। মধ্যে বলেন। হচ্ছে অ্যাক্টিভিটি অ্যাট্রিবিউটস, দেন হচ্ছে যেটা আমরা বলেছি বলেছেন অ্যাক্টিভিটি লিস্ট, আমরা কি কি টাস্ক গুলি করব, অ্যাজাম্পশন লগ যেটা আমাদের ইয়েতে ছিল যে আমরা আসলে কি কি চ্যালেঞ্জ হতে পারে বা যেগুলো হচ্ছে আমার এক্স্যাক্টলি, আসলে এটা সংক্ষেপে বলে চলে মানে যান, ইন সমস্যা না, ফিউচারে। আমরা তো আলাপ করবো আবার। আচ্ছা, বেসিস অফ স্টেটমেন্ট, ডিউরেশন আচ্ছা, আপনার স্টেটমেন্ট, মনে হয় অডিওতে একটু ঝামেলা করতেছে। হ্যাঁ, আমি একটু কন্টিনিউ করি, আপনি ইন দ্য মিন আপনার অডিওতে একটু ই করে নেন। লেসন লার্ন লেসন লার্ন। রেজিস্টার, যা আমি আগে কোনো প্রজেক্ট যদি থাকে বা আগে কোনো অ্যাক্টিভিটি সেখান থেকে আমি। আচ্ছা, এখন কি ঠিক আছে ভাইয়া? হ্যাঁ, এখন হ্যালো, ঠিক আছে, বলেন। হ্যাঁ, ঠিক আছে, বলেন। আচ্ছা, জি। আহ, তারপরে আচ্ছা, হচ্ছে হ্যাঁ, মাইলস্টোন, হ্যাঁ, বলেন বলেন। মাইলস্টোন লিস্ট, যে মাইলস্টোন লিস্ট। হ্যাঁ, তারপর হচ্ছে প্রজেক্ট শিডিউল নেটওয়ার্ক ডায়াগ্রাম, যেটা হচ্ছে diagram, আমাদের বিভিন্ন অ্যাক্টিভিটিস নিয়ে যে শিডিউল নেটওয়ার্ক, মানে যে ডায়াগ্রামটা তৈরি করা হয় সেটা। দেন exactly, হচ্ছে প্রজেক্ট টিম অ্যাসাইনমেন্ট, হ্যাঁ, রিসোর্স ক্যালেন্ডার, রিসোর্স রিকোয়ারমেন্ট, রিস্ক রেজিস্টার। risk 3 নম্বর register, হচ্ছে এগ্রিমেন্ট, 4 নম্বর হচ্ছে এন্টারপ্রাইজ এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস, এবং 5 নম্বর হচ্ছে অর্গানাইজার প্রসেস অ্যাসেট। এগুলো হচ্ছে আমার ইনপুট লাগবে, এবং ইনপুট হিসাবে এগুলোর উপর আপনার বেস লাগবে, করে right? আমি কি করব সেটা হচ্ছে আমি শিডিউল, জি, এবং সেগুলো এই ইনপুট উপর বেস করে আমার শিডিউল নেটওয়ার্ক অ্যানালাইসিস করতে হবে। তারপর হচ্ছে ক্রিটিক্যাল পাথ মেথড, এটা কি হবে হ্যাঁ, এগুলো আপনি মনে বলার নেই, দরকার নেই, আপনি শুধু সেটাকে আমি বলে কিভাবে চলে যান, আমরা এগুলো দেখবো। হ্যাঁ, রিসোর্স অপটিমাইজেশন আছে, আচ্ছা, যে আপনাকে জি, ডাটা অ্যানালাইসিস করার জন্য অ্যানালাইসিস, টুলস এন্ড টেকনিক। ডাটা অ্যানালিসিস করতে হবে, হোয়াট ইফ সিনারিও অ্যানালাইসিস, সিমুলেশন। 5 নম্বরে লিডস অ্যান্ড ল্যাগস, 6 নম্বর শিডিউল হ্যাঁ, কম্প্রেশন, 7 হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, 8 হচ্ছে সিস্টেম। অ্যাজাইল রিলিজ প্ল্যানিং। ওকে, গুড, এবং হ্যাঁ, সুন্দর। এবং এবং আউটপুট হিসেবে আমার যেগুলো আসবে সেটা হচ্ছে শিডিউল বেসলাইন। শিডিউল বেসলাইনটা তারপর কি এবার আপনি বলেন তাহলে? শিডিউল বেসলাইন হচ্ছে যেটা হচ্ছে অ্যাপ্রুভড শিডিউল, যেটা ঠিক না, অ্যাপ্রুভ যে শিডিউল, শিডিউল, রাইট। অ্যাপ্রুভ, আপনার শিডিউল সবকিছু ওকে হয়ে গেছে, এটা যে একটা মডেল পাইলেন, এটাকে অ্যাপ্রুভড জি হতে হবে। মানে এরপরে যদি কোনো জি মডিফিকেশন অল্টারেশন করতে চান, তাহলে আপনাকে অবশ্যই একটা প্রসেস মেনটেন করে আবার আসতে হবে, যে কোনো সময় যেগুলো চেঞ্জ করা যাবে। ওকে, তারপরে প্রজেক্ট শিডিউল। আচ্ছা, জি। ওকে, হ্যাঁ, তারপরে বলেন। তারপর হচ্ছে প্রজেক্ট শিডিউল, শিডিউল হুম, ডাটা, প্রজেক্ট ক্যালেন্ডার, চেঞ্জ রিকোয়েস্ট, প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান আপডেটস, শিডিউল ম্যানেজমেন্ট প্ল্যান, কস্ট বেসলাইন। হুম, আছে এরপরে 7th হচ্ছে প্রজেক্ট ডকুমেন্টস আপডেট, যার আন্ডারে আছে অ্যাক্টিভিটি অ্যাট্রিবিউটস, অ্যাজাম্পশন লগস, ডিউরেশন এস্টিমেটস, লেসন লার্ন রেজিস্টার, রিসোর্স রিকোয়ারমেন্ট, রিস্ক রেজিস্টার। এগুলো ওকে, হচ্ছে গুড। আমার আউটপুট হিসাবে আসবে। হ্যাঁ, এই যে ইমরান, আপনি দেখেন, আপনি যে পড়লেন, দেখবেন এটা আপনার কখনোই ভুল হবে। হ্যাঁ, আপনি দেখবেন এখান থেকে যে Right. যতটুকু আপনি আপনার নলেজ দিয়ে আপনি বলার চেষ্টা করলেন, দেখবেন এখানকার অনেকগুলা কিছু কাভার করছে, এবং এটা দেখবেন যে আপনি পরবর্তীতে আপনি যখন পড়তে যাবেন আপনার জন্য ইজি হবে। এই জন্য আমি বলতেছি সবাইকে একটু পার্টিসিপেট করার জন্য। হ্যাঁ, তাহলে আমরা এটা ডেভেলপ শিডিউল, একটা হচ্ছে আমাদের আইটিটিও, আমরা দেখলাম এর ইনপুট গুলা কি হবে। এই ইনপুট গুলাকে আমাদের আউটপুটে নেওয়ার জন্য এই টুলস এন্ড টেকনিক গুলো অ্যাপ্লাই করতে হবে। এই টুলস এন্ড টেকনিক অ্যাপ্লাই করে আমাদেরকে এই আউটপুটটা পেতে হবে। এখানে পাশে একটা দেখানো হয়েছে, আপনারা একটু দেখে নিন, যে এই যে দেখেন, এটা হলো একটা বিলিং সিস্টেমের, আপনি এটা ডেভেলপ শিডিউল করবেন, তাহলে ওইটা কিভাবে করবেন, ডেডলাইন দেওয়া আছে কবে কি করতে হবে, এটা আপনারা একটু দেখে নিন। এটা দেন ক্রিটিক্যাল পাথ মেথড। হ্যাঁ, আমরা এটা দেখবো যে ক্রিটিক্যাল পাথ মেথড বলতে আসলে কি বোঝায়। হ্যাঁ, এই যে আমাদের এখানে স্টার্ট হচ্ছে, স্টার্ট, এটাকে কি বলে, এই যে এই সার্কেলটাকে কেউ একটু বলবেন? এখানে অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি, এটা হলো একটা অ্যাক্টিভিটি, অ্যাক্টিভিটিটার নাম কি? এ
এ, গুড, থ্যাংক ইউ। এই অ্যাক্টিভিটিটার নাম হচ্ছে এ, এই অ্যাক্টিভিটিটার নাম কি বি, এই অ্যাক্টিভিটিটার নাম কি সি, এই অ্যাক্টিভিটিটার নাম কি ডি, আর এখানে যে ফিনিশ, আর এখানে হলো আপনার স্টার্ট। হ্যাঁ, তাহলে এখানে আমার অ্যাক্টিভিটি আছে কয়টা? চারটা। তাহলে চারটা অ্যাক্টিভিটি আপনাকে এখন আপনি রাখলেন। রাখার পরে এইখানে দেখেন আপনার কি দেওয়া আছে, কি এ বলতে বলছে যে অ্যাক্টিভিটি গুলার উপরে তিনটা ভাগ, নিচে তিনটা ভাগ। তাহলে উপরেরটা কি? আর্লি স্টার্ট, এটাকে বলে আর্লি স্টার্ট। তাহলে ইনিশিয়ালি আর্লি স্টার্ট হলো 1, আবার এটা হলো আর্লি লেট স্টার্ট, এটা আবার লেট স্টার্ট, এটাও 1। হ্যাঁ, এরপরে বলতেছে কি ডিউরেশন, এই কাজটা করতে কত টাইম লাগবে সেটা মিন থাকবে হলে এই জায়গায়, এটাকে বলে ডিউরেশন। ক্লিয়ার? আচ্ছা, আর এটাকে বলতেছে কি আর্লি ফিনিশ, এটা আবার হলো আর্লি ফিনিশ একটাই। আচ্ছা, এগুলা নিয়ে পরবর্তীতে আবার আমরা আলোচনা করব। এখন শুধু আমরা এই মাঝেরটা দেখি, যে মাঝেরটা হলো 5। তাহলে বলেন তো বি এর ডিউরেশন কত? 5 দিন। বি এর ডিউরেশন 5 দিন। সি এর ডিউরেশন কত? 10, সি এর ডিউরেশন 10, ডি এর ডিউরেশন 15। 15। আচ্ছা, এখন দেখেন যে আমি যদি এখানে দুই পথে যাওয়ার একটা উপায় আছে ফিনিশে, ফিনিশ পর্যন্ত, স্টার্ট থেকে ফিনিশে যেতে গেলে আমি দুই দিক দিয়ে যেতে পারি। তাহলে কোন দিক দিয়ে কোন দিক দিয়ে যেতে পারবো কেউ একজন বলেন, আমি লিখি তাহলে এখানে। এ বি ডি দিয়ে যেতে পারবো, এ বি ডি দিয়ে সি যেতে ডি পারবো, দিয়ে গুড। যেতে তারপরে পারবো, আরেকটা আর এ এ সি, সি ডি, এ সি এ ডি। সি ডি দিয়ে যেতে পারবো। হ্যাঁ, ওকে, গুড। তাহলে এবার আপনারা বলেন, এটা হলো এ বি আর হচ্ছে ডি দিয়ে যেতে পারবেন। তাহলে এবার আপনি বলেন যে এ বি ডি পথে যদি আপনি যান তাহলে আপনার প্রজেক্টটা শেষ হতে কয়দিন লাগবে? 25 দিন লাগবে। কিভাবে বুঝলেন 25 দিন? এ এর 5 দিন, বি এর 5 দিন, আর হচ্ছে ডি এর 15 দিন। এ বি ডি এর ডি 15 দিন, গুড। খুবই সুন্দর হয়েছে, 25 তার দিন মানে এটা আর আমার এ সি ডি 25। দিয়ে যাইতে 30 দিন লাগবে। এসিডি দিয়ে যাইতে কয়দিন লাগবে বললেন? 30 দিন। 30 দিন। 30 দিন, তাহলে এখানে তাহলে বড় এখানে কোনটা? ক্রিটিক্যাল পাথ কি? সি ডি। তাহলে আপনার বড় কোনটা? এইটা। তাহলে কেন এটাকে আপনি ক্রিটিক্যাল পাথ বললেন? কারণ এটাতে বেশি সময় লাগতেছে। এইটা সব থেকে বেশি সময় লাগছে, এটার জন্য আমাদের এই আজকে ডিসকাশনটা এখানে। তাহলে অনেকগুলা ইস্যু আছে, আমরা ওয়ান বাই ওয়ান পরে আবার জানবো, কিন্তু ক্রিটিক্যাল পাথ মেথডটা কি, এই কি থেকে আপনারা একটু দেখবেন যে আর্লি স্টার্ট আর হচ্ছে লেট স্টার্ট, আর্লি ফিনিশ, লেট ফিনিশ। এখানে টোটাল প্লট আছে, মানে আপনার হাতে কয়দিন আছে আপনি প্রজেক্টটাকে মানে আরো যেখানে আপনার হাতে আছে, এবং এটার কারণে আপনার প্রজেক্টের কোনো ডিউরেশন বা ডেট চেঞ্জ হবে না। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে প্লট আর কি। আর আপনার এখানে দুইটা, একটা দেখেন যে কালার্ড একটা পাত আছে আর একটা, তাহলে ক্রিটিক্যাল পাথ মেথড হলো যে পাতে আপনার সব থেকে বেশি সময় লাগবে আপনার ওই প্রজেক্টটা শেষ করতে, সেইটাকে বলা হবে ক্রিটিক্যাল পাথ মেথড। মানে এইটার যদি আপনি একদিনও বেশি লাগে বা এর লাগে, তাহলে কিন্তু আপনি এই আপনার প্রজেক্টের তখন ডেলিভারি ডেট চেঞ্জ করতে হবে। তাহলে সর্বোচ্চ সংখ্যক দিন যে পাথ দিয়ে আপনি পাবেন সেইটাকে বলা হচ্ছে ক্রিটিক্যাল পাথ। এটাকে বলা হচ্ছে ক্রিটিক্যাল পাথ, এই যে এখানে বলা আছে। আর এমনি নন ক্রিটিক্যাল পাথ, নন ক্রিটিক্যাল পাথে তাহলে এই বলেন তো যে এই দুইটার মধ্যে নন ক্রিটিক্যাল পাথে আপনার হাতে কয়দিন আছে? নন ক্রিটিক্যাল পাথ দিয়ে যদি আপনি কাজ করেন তাহলে এখানে আপনার কাছে একটা সুযোগ আছে, কি এই সুযোগটা? 5 দিন থাকতেছে। 5 দিন আপনার হাতে থাকতেছে, রাইট। তার মানে কি যে ক্রিটিক্যাল পাতে আপনার হাতে আছে 30 দিন, তাহলে 5 দিন কিন্তু এখানে কম আছে। তার মানে নন ক্রিটিক্যাল পাতে আপনি 5 দিনের এদিক ওদিক করতে পারবেন, যেহেতু আপনার হাতে 5 দিন টাইম আছে। কিন্তু ক্রিটিক্যাল পাতে আপনার কোনো কিছু করার সুযোগ নাই, যেভাবে আছে আপনাকে এইভাবেই শেষ করতে হবে। যদি এভাবে শেষ না করেন তাহলে আপনি ফিক্সড ডেটে ডেলিভারি দিতে পারবেন না। যদি মনে করেন এখন আপনি আপনি নির্দিষ্ট ডেটে বা টাইমে প্রজেক্টটা ডেলিভারি করবেন, তাহলে আপনাকে আয়দার ধরেন আপনি কাজ করতে পারেন, তাহলে কি করতে হবে? এখন রিসোর্স বাড়াতে হবে। তাহলে আপনাকে ডেলিভারি ডেট ঠিক রেখে রিসোর্স বাড়াতে হবে। আবার যদি আপনি মনে করেন না আমি রিসোর্স বাড়াবো না, আমি ডেলিভারি ডেটটা পিছাই দিব, সেটা করতে পারবে। কিন্তু ডেলিভারি ডেট তো পিছানো মানে সবসময় সমীচীন না। তাহলে ক্রিটিক্যাল পাথ মেথডটা বুঝতে পারছেন? এইভাবে যদি আপনি সাজান, স্টার্ট থেকে আপনি অ্যাক্টিভিটি গুলার নাম দিবেন, মাঝেরটা হলো আপনাকে বলে দেওয়া হবে যে কোন অ্যাক্টিভিটির এগেইনস্টে কত ডিউরেশন হবে, এটা আপনাকে বলে দিবে। হ্যাঁ,
আর বাদ বাকিগুলা কিন্তু আমরা ক্যালকুলেশন করে বের করতে পারবো, এটা আপনাদের সাথে আমরা পরে আলাপ করবো। তাহলে সব থেকে বেশি ডেজ যে পাথে লাগবে সেটাকে বলা হচ্ছে ক্রিটিক্যাল পাথ মেথড। হ্যাঁ, আর ওই যে আমরা বললাম প্লট, এই যে দেখেন এখানে আমার 5 days প্লট আছে, মানে আমি 5 দিন আমি কোনো কিছু করতে পারবো। ক্রিটিক্যাল পাথে কোনো প্লট আছে দেখেন তো, কেউ বলতে পারবেন? ক্রিটিক্যাল পাথে দেখেন এখানে 0, এটা প্লটের পাথে যে টোটাল প্লট, এটাও 0, আবার এটাও 0, মানে ক্রিটিক্যাল পাথে অলওয়েজ প্লট 0 থাকবে, এখানে কোনো আপনাকে টাইম এক্সট্রা দেওয়া যাবে না, দিবে না। কিন্তু এইখানে দেখেন যে আপনাকে এই দিচ্ছে, এই যে 5 দিন আছে একটা, তারপরে আবার কি দেখেন যে আপনার এখানে 0 আছে, মানে এই 5 দিন তো এখানেই শেষ হয়ে গেছে। হ্যাঁ, তাহলে আপনার জন্য এই পাতে 5 দিন সময়, এই 5 দিনটা কি বলা হচ্ছে আপনার এই যে টোটাল প্লট, মানে আপনার হাতে আছে। আপনি প্রজেক্টটাকে এই 5 দিনে যে কোনো কিছু করতে পারেন, কোন একটা প্রজেক্টকে 5 দিন থামায় রাখতে পারেন ওই ওই এ বি ডি এর পথে। বি কে আপনি বললেন তুমি 5 দিন পরে কাজটা শুরু করো, কারণ আমার হাতে 5 দিন আছে, এই 5 দিন আপনি অন্য জায়গায় সময় দিন। এটাই হচ্ছে আপনার ক্রিটিক্যাল পাথ মেথড। যদি কারোর কোনো কোশ্চেন থাকে তাহলে বলবেন, কি যেগুলা। এখানে জি এখানে জি, বলুন। এরকম এরকম হয় নাকি যে যেহেতু সি এবং ডি তে তো সি তে তো কোনো আমরা টাস্কটা ডিউরেশনটা বাড়াইতে পারবো না, কিন্তু বি এর টাস্কের ডিউরেশনটা আমরা হয়তো বাড়ানো যাবে, যেহেতু আমাদের 5 দিন হাতে আছে। আবার এক্স্যাক্টলি। ডিতেও যেহেতু 15 days, কিন্তু এখানেও আমরা বাড়াইতে পারবো, যেহেতু 5 days আছে, যদি না আমার 5 days-টা এই বি তে ইউটিলাইজ হয়ে যায়, হ্যাঁ, তাহলে আমি ডি তে ইউজ এক্স্যাক্টলি, করতে হ্যাঁ, আপনি পারবো। যদি ওইখানে ইউটিলাইজ করে ফেলেন তাহলে কিন্তু আবার পারবেন। তাহলে পারবো না, তাহলে আপনি পারবো না। পারবেন, আপনি ধরেন 5 দিন আছে, আপনি ভাগ করলেন যে বি তে আমি 2 দিন দিব আর ডি তে 3 দিন দিয়ে আমি কাজটা কমপ্লিট করবো, তাহলে কিন্তু আবার পারবেন। ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ, এইভাবে আপনি ভাগ করে নিতে পারেন। Good, আপনি এটা খুব ভালোভাবে বুঝতে পারছেন, থ্যাংক ইউ। অমলদা বললেন না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওকে, জি। ক্রিটিক্যাল পাথটা আমরা বুঝতে পারছি, আপনারা একটু নিজেরা দেখেন, যদি কোনো কোশ্চিন থাকে আমরা নেক্সট সেশনে আবার আলাপ করব। হ্যাঁ? এবার দেখেন যে রিসোর্স অপটিমাইজেশন বলতেছে। রিসোর্স অপটিমাইজেশন মানে আমরা জানি যে রিসোর্সকে অপটিমাইজ করতে হবে। তাহলে রিসোর্স অপটিমাইজেশনের মধ্যে 2টা টেকনিক আছে, একটা হলো রিসোর্স লেভেলিং আর একটা হলো রিসোর্স স্মুদিং। এইটা একটু আমরা দেখি, এগুলো আপনারা পরে পড়ে নিয়েন। হ্যাঁ, এখানে আমরা বলবো, এখানে আমরা যে পিক্টোরিক্যাল রিপ্রেজেন্টেশনটা আমরা যদি ডিসকাস করি তাহলে এগুলো ইজিলি আপনি পেয়ে যাবেন। দেখেন এখানে বলতেছে যে আপনি লেভেলিং করার আগে কি অবস্থা হবে। আমার অ্যাক্টিভিটি এ আছে, অ্যাক্টিভিটি এটা অ্যাসাইন করা হয়েছে টম নামের একজন, ও 8 ঘন্টা কাজ করবে, সু 8 ঘন্টা কাজ করবে। অ্যাক্টিভিটি বি, এখানে সু কাজ করবে 8 ঘন্টা। আর অ্যাক্টিভিটি সি, এখানে টম কাজ করবে 8 ঘন্টা। তাহলে এখন কাজটা যদি আমরা ভাগ করি তাহলে কিভাবে হবে দেখেন, ডে ওয়ানে কাজটা হচ্ছে কিভাবে, 8 ঘন্টা টম করতেছে, যেহেতু দুইটা প্যারালালি হচ্ছে এই জন্য ডে ওয়ানে দেখেন। আর সু কতক্ষণ করছে, এইখানে 8 ঘন্টা, এইখানে 8 ঘন্টা, তাহলে 16 ঘন্টা। 16 ঘন্টা কি কাজ করতে পারবে? মানে আমরা তো অনেক সময় করাইনি বা সে করতে পারে, কিন্তু আমরা চেষ্টা করব যে পিপুলকে প্রপার ইউটিলাইজ করা, 8 ঘন্টার বেশি করব না, বা আমরা টাইমের মধ্যে করে তাহলে আউটপুটটা আমরা ভালো পাবো। এই উদ্দেশ্যে ডে ওয়ানে দেখেন সু 16 আওয়ার্স আর টম 8 আওয়ার। ডে টু তে গিয়ে কি হচ্ছে, ডে টু তে এই যে টম করতেছে 8 আওয়ার্স, তার মানে কি আমার ডে থ্রি কিন্তু এখন ফাঁকা। দেখেন এটা হলো যে অ্যাজ ইট ইজ যেভাবে আছে সেটার পুরো। এখন আপনাকে এভাবে করলে, যে আমি বললাম যে সু তো 16 আওয়ার করতে পারবে না আসলে, আমরা যতই বলি না কেন এটা উনি করতে পারবে না। তাহলে আমাকে এখন লেবেল করতে হবে। লেবেলটা কি করছে দেখেন, এখন অ্যাক্টিভিটি এ তে সু 8 ঘন্টা এবং টম 8 ঘন্টা, এটা অ্যাজ ইট ইজ রেখে, ঠিক আছে। এটা এতে ডে ওয়ানে এই যে দেখেন 8 ঘন্টা। আর এই যে সু যে এখানে 16 ঘন্টা করলো, তার 8 ঘন্টা আমরা ডে টু তে নিয়ে চলে গেছি। তাহলে ডে টু তে গিয়ে কি হচ্ছে দেখেন, যে সু করবে 8 ঘন্টা, এই যে এটা এটা। এবার ডে থ্রি অ্যাক্টিভিটি সি দেখেন চলে গেছে, তাহলে কি ডে থ্রিতে কত, টম 8 ঘন্টা, ডে থ্রি মানে হলো অ্যাক্টিভিটি সি। তাহলে এখানে বলেন তো যে আমার এখানে কি আমার ডেলিভারি ডেট চেঞ্জ হলো না হলো না, ক্রিটিক্যাল পাথ চেঞ্জ হলো না হলো না, কোনটা? চেঞ্জ হয়নি। কেন চেঞ্জ? এখানে দেখেন ডে থ্রি কিন্তু আমার ইউজ হয় নাই,
এখানে ডে আগের 3 ইউজ হয়নি। ডে থ্রি কিন্তু আমার আগের এই যে মানে বিফোর যে মানে রিসোর্স লেভেলিং ছিল, এখানে কিন্তু ডে থ্রি ইউজ হয় না, আমার ডে টু এর মধ্যেই কাজ হয়ে গেছে, ডে টু এর মধ্যে কাজ হয়ে গেছে। হ্যাঁ, আমি সুকে 16 আওয়ার্সই কাজ করাইছি, কিন্তু এইখানে আমি বলতেছি যে আমাদের ইন্টারন্যাশনাল নর্ম অনুযায়ী 8 ঘন্টার বেশি আমরা এমপ্লয়িকে এনগেজ করব না। তাহলে তখন ভাগ করলে আমার কি হয়েছে, ডেট থ্রিতে চলে গেছে। তার মানে এখানে এই যে দেখেন, এখানে বলা হচ্ছে আপনি যদি রিসোর্স লেভেলিং করেন, দি ক্রিটিক্যাল পাথ থ্রো দ্য প্রজেক্ট শিডিউল মে চেঞ্জ, মানে চেঞ্জ হতে পারে, আপনি চেঞ্জ না করেও হয়তো করতে পারেন, কিন্তু আপনাকে এটা ধরে নিতে হবে যে আপনি লেভেলিং করলে ক্রিটিক্যাল পাথ চেঞ্জ হতে পারে। ক্রিটিক্যাল পাথ চেঞ্জ হলে কি হবে, আপনার প্রজেক্টের ডিলে হবে, মানে আপনি ফিক্সড টাইমে দিতে পারবেন, ওই যে 1 উইক 2 উইক চলে যাবে। যেমন এই জায়গাটায় দেখেন রিসোর্স লেভেলিং আমরা বলতেছি, তাহলে রিসোর্স লেভেলিং এ দেখেন উইক 1 উইক 2 উইক 3 উইক 4, এখানে হ্যাঁ? আমরা যখন লেভেলিং করব, তার মানে কি 40 আওয়ার্স লিমিট ধরে দিচ্ছেন, আপনি একটা সিলিং সেট করছেন। তাহলে এটাকে এভাবে সিলিং করলে দেখেন আমার অটোমেটিক্যালি এটা W5-এ চলে যাচ্ছে। তার মানে এই সেম এইটার ঘটনাটা ডে থ্রিতে আপনার একদিন যেন বাড়ালাম, এখানে আমার আরেকটা উইক বেড়ে গেল। এটাই হচ্ছে রিসোর্স লেভেল, মানে আপনি রিসোর্সকে অপটিমাইজ করলেন, মানে রিসোর্সকে আপনি এক জায়গা থেকে আরেক জায়গাতে মুভ করে বা একজনকে আরেক জায়গায় দায়িত্বটা এদিক ওদিক করে দিয়ে আপনি লেভেল করলেন, এটাকে বলা হচ্ছে রিসোর্স লেভেল। তাহলে রিসোর্স লেভেলিং এর ইম্পর্টেন্ট পয়েন্ট হলো কি, যে এখানে আপনার ক্রিটিক্যাল পাথ চেঞ্জ হতে পারে। হ্যাঁ, এই হলো। আহ, একটু হ্যাঁ, আমার 1 মিনিট, একটু বারবার ফোন দিচ্ছে কে যেন, 1 মিনিট। সালাম আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে? হ্যালো। ও জি জি স্যার, ভালো আছেন স্যার? জি আছি স্যার, আমি একটা ক্লাসের মধ্যে আছি, তো আপনাকে আমি কালকে ফোন দিব। হ্যাঁ হ্যাঁ, ওকে স্যার, আমি কালকে আপনার সাথে কথা বলবো স্যার। হ্যাঁ, ওকে জি, থ্যাংক ইউ। সরি, আমাকে শুনতে পাচ্ছেন এখন না? হ্যালো, আমি শোনা যাচ্ছে, শোনা জি, যাচ্ছে। আমি ফোন শেষ করছি আচ্ছা, স্যার। তাহলে রিসোর্স লেভেলিংটা নিয়ে কারোর মধ্যে কোনো কনফিউশন আছে যে এটা কিভাবে হচ্ছে? রোহিত ভাই একটু আবার একটু বলবেন, সরি আমি একটু হ্যাঁ, আচ্ছা, রিসোর্স লেভেলিংটা কি, এইটাতে দেখেন যে আপনাকে বলতেছে যে আপনি লেভেলিং করার আগে কি এভাবে কাজ ডিস্ট্রিবিউট করা আছে, যে অ্যাক্টিভিটি এটা টম করবে 8 ঘন্টা, সু করবে 8 ঘন্টা, অ্যাক্টিভিটি বিটা সু সু করবে 8 ঘন্টা, কিন্তু একই ডেতে বা একই টাইম। দেখেন এই যে একই টাইম, তাহলে এখানে সু এর দেখেন 16 আওয়ার্স হয়ে যাচ্ছে না? কিন্তু এটা 16 আওয়ার্স হলে তো ওনার জন্য কঠিন, মানে আমার তো বলা আছে যে 8 আওয়ার্স করে কাজ করবে আমার employee। আপনি হয়তো আমরা বলতে পারি যে ওভার টাইম করতে পারে বা এই করতে পারে, কেউ যদি ডাবল ডিউটি করে, কিন্তু ওইটা আমাদের, যেহেতু আমরা পিএম বুক নিয়ে কাজ করতেছি, পিএম বুক আমরা স্ট্যান্ডার্ডাইজ ফলো করবো, আমরা 8 ঘন্টার বেশি কাজ করবো না। এই এতে এখানে আপনাকে চিন্তা করতে হবে। তাহলে সুদে 18 আওয়ার্স 16 আওয়ার্স করছে, সুকে 16 আওয়ার্স করতে পারবেন না, তাহলে আপনাকে কি করতে হবে, আইদার আপনাকে অন্য লোক ইনগেজ করতে হবে, অথবা আপনার অ্যাক্টিভিটিটাকে এমন ভাবে একটু লেভেলিং করতে হবে যেন আপনি সবাইকে প্রপারলি ইউটিলাইজ করতে পারেন। তো ওইটাই আপনাকে দেখাচ্ছে। আর এখানে সি 2 8 আওয়ার্সে করতে পারে হলো টম। এটাকে দেখেন লেভেলিং করছে, যে অ্যাক্টিভিটিটা আগে প্যারালাল ছিল, প্যারালাল থেকে নিয়ে চলে গেছে, এটা শেষ হবে অ্যাক্টিভিটি এ, তারপরে অ্যাক্টিভিটি বি হবে, তারপরে অ্যাক্টিভিটি সি হবে। তাহলে অ্যাক্টিভিটি এ যথারীতি টম 8 ঘন্টা, সু 8 ঘন্টায় করছে। অ্যাক্টিভিটি বি আগে প্যারালালি হচ্ছিল, এখন হবে কি অ্যাক্টিভিটি এ শেষ হওয়ার পরে আবার অ্যাক্টিভিটি বি শুরু হবে। তাহলে অ্যাক্টিভিটি এ তে সু 8 ঘন্টা কাজ করতে হয়, বি তে 8 ঘন্টা, তার মানে কেউ কিন্তু ফ্রি হয়ে গেল। তাহলে ডে 1-এ সু 8 ঘন্টায় কাজ করবে, আবার ডে 2-তে গিয়ে সু 8 ঘন্টা কাজ করবে, তার মানে এখানে লেভেল হয়ে গেল, লেভেল আপনি অপটিমাইজ করে ফেললেন। আর যথারীতি টম অ্যাক্টিভিটি টম সি, অ্যাক্টিভিটি সিটা টম করবে থার্ড ডে, এইভাবে আপনি লেভেলিং করে ফেললেন আর কি। দুটা প্যারালাল কাজকে
একদিন একদিন করে ডিফারেন্ট ওয়েতে থিঙ্ক করে অপটিমাইজ করে আপনি এটাকে লেভেল, এটা কি বলা হচ্ছে যে রিসোর্স লেভেলিং। এটা হ্যাঁ এখানে জিনিসটা আমি বুঝতেছি না, রিসোর্স লেভেলিংটা তাহলে কি হচ্ছে, কি ইকুয়াল টাইম ডিস্ট্রিবিউশনের এটা ইন্ডিকেট করতেছে না কি এটা? এই গুড, আপনি কোশ্চিন করছেন। দেখেন এই জায়গাটাতে যদি আপনি দেখেন, এইখানে বলতেছে কি রিসোর্স লেভেলিং আর রিসোর্স স্মুদিং এর মধ্যে বলছে রিসোর্স কনস্ট্যান্ট শিডিউলিং, আর এখানে বলছে যে টাইম কনস্ট্যান্ট শিডিউল। হ্যাঁ, এই যে আমরা এখানে বলছি যে আপনি ক্রিটিক্যাল পাথ এখানে চেঞ্জ হতে পারে, মানে আপনার টাইম কিন্তু বাড়তে কমতে পারে, আমার টাইম বেড়ে যাচ্ছে এখানে। হ্যাঁ, টাইম বেড়ে যাওয়ার কারণে আপনার ক্রিটিক্যাল পাথটা চেঞ্জ হতে পারে। এটার মেন হলো যে প্যারালালি আপনি কাজ করাচ্ছেন, প্যারালালি কাজ করাতে গিয়ে দেখেন সেম রিসোর্স দুই জায়গায় কাজ করতেছে। আপনার হয়তো মনে হতে পারে যে আমি অন্য আরেকটা রিসোর্স এখানে এটার টাস্কটার কমপ্লিশনের ডিউরেশনটা কি 3 ডেজ না 2 ডেজ? বিফোর এটা হলো 2 ডেজ, বিফোর দেখেন এখানে লেভেলিং এর বিফোর লেভেলিং এটা হচ্ছে 2 ডেজ। 2 ডেজ, বিফোর লেভেলিং এ 2 ডেজ এর মধ্যে এটা কাজ করতেছে। এখন ওই যে প্যারালালি কাজ করতেছে মানে সেম ডেট সেম টাইম সেম টাইমে একই কাজ দুইবার, মানে দুইটা কাজকে একজন করতেছে, এটা তো পসিবল না। এখন রিকোয়ারমেন্টটা কি 2 ডেজে কমপ্লিট করতে হবে না 3 ডেজে? এটা এটা তো আপনার উপরে ডিপেন্ড করবে, আপনি এখন কি লেভেলিং কিভাবে করবেন, লেভেলিংটা কিভাবে করবেন আপনি। হ্যাঁ, এখন তো আর এখানে এমন হতে পারে আপনি সুকে সরাই দিলেন, সুকে সরাই দিয়ে আপনি আরেকজনকে এখানে ইনক্লুড করলেন, তাহলেই তো সে প্যারালালি কাজটা করতে হ্যাঁ, পারবে সেটাই না। আমি বলতেছি। হ্যাঁ, সে পারবে, কিন্তু 2 ডেজে কমপ্লিট করতে হয়, আমার রিসোর্স ইনভলভমেন্ট আরো বাড়াইতে হবে, তখন হ্যাঁ বাড়াতে হবে। কিন্তু দেখেন আপনি কমপ্লিট করতে হবে। আপনার এটা ঠিক আছে, কিন্তু রিসোর্স যদি আপনি বাড়ান, তাহলে রিসোর্স আপনাকে এনগেজ করতে হলে, অ্যাকুয়ার করতে হলে আপনাকে অনেক কিছু প্রসেস মেনটেন করতে হবে না? প্রথমে রিসোর্সটা হায়ার করতে হবে, হ্যাঁ, তারপরে হলো আপনাকে এর সাথে এনগেজ করতে হবে। সে দেখা গেল যে আপনার এই প্রজেক্ট সম্পর্কে এখনো অত কিছু জানে না, তাকে আবার ট্রেন আপ করতে হবে, তারপরে তাকে এনগেজ করতে হবে। তাহলে কি একটা টাইম কনজিউমিং ব্যাপার হয়ে গেল। এটা একটা হতে পারে। আরেকটা হতে পারে, এখানে যে অ্যাক্টিভিটিটা আপনি করতেছেন, এই অ্যাক্টিভিটির জন্য বা যে ব্যক্তি ওই যে এখানে দেখছেন ডাবল আছে প্যারালাল, সে খুব ক্রুশিয়াল এবং স্কিল, তাকে আপনি ছাড়া করতে পারবেন না, তাহলে আপনার তখন তো লেভেলিং করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। বুঝতে পারছেন এবার? হ্যাঁ, বোঝা গেছে। হ্যাঁ, এটাই হলো আপনার লেভেলিং, যে আপনি প্যারালালটাকে ভেঙে 3 ডেজে নিয়ে চলে গেলেন। হ্যাঁ? এবার আমরা দেখি যে রিসোর্স স্মুদিং কোনটা। হ্যাঁ, স্মুদিংটা দেখেন যে আপনার এখানে কি বলতেছে, টেকনিক দ্যাট অ্যাডজাস্ট দ্য অ্যাক্টিভিটিজ অফ শিডিউল মডেল সাজ দ্য রিকোয়ারমেন্টস অফ রিসোর্স অন দি প্রজেক্ট ডু নট এক্সিড সার্টেন প্রিডিফাইন্ড রিসোর্স লিমিট। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে যে আপনি রিসোর্স লিমিটটাকে আপনি ক্রস করতে পারবেন না বা করতে পারবেন না। এখানে বলা হচ্ছে যে আপনার আহ, এই যে এখানে যে স্ল্যাক আছে, আপনি 40 আওয়ার্স লিমিট ধরলেন, যে আপনি সিলিং ধরলেন 40 আওয়ার্স, 40 আওয়ার্স ধরে ধরে আপনি উইক ওয়ানে সিলিং করলেন। এই 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 এইভাবে প্রথম অবস্থায় ছিল হলো যে উইক ওয়ানে এত আওয়ার কাজ করবে, উইক টুতে করবে এত আওয়ার। দেখুন এটা কিন্তু 40 আওয়ার্স এর বাইরে চলে গেছে না, 40 আওয়ার্স এর বাইরে চলে গেছে। তাহলে 40 আওয়ার্স এর বাইরে গেলে এটা হলো না, আপনাকে এখন স্মুদিং করতে হবে। এটা আবার 40 আওয়ার্স এর মধ্যেই আছে। তাহলে এইটাকে যদি আপনি কমায় এখানে নিয়ে আসেন, এটার মধ্যে নিয়ে আসতে হবে 40 আওয়ার্স এর মধ্যে, তাহলে আপনাকে আইদার এইখানে বাড়াতে হবে, অথবা এইখানে বাড়াতে হবে, অথবা এইটাতে বাড়াতে হবে, যে কোনো এক জায়গায় বাড়াতে হবে। তাহলে আওয়ার্স উইক 1 আর উইক 4 এর মধ্যে বাড়াইতে হবে, বাড়াইতে পারবো, ঠিক না? রাইট, Week two বাড়াতে তো পারবেন বাড়ানো হলো যাবে না। টুতে, আপনি থ্রিতে বাড়াতে পারবেন এক্স্যাক্টলি, কারণ থ্রি অলরেডি সে 40 আওয়ার্স ধরেই আছে। হ্যাঁ, এক্স্যাক্টলি আপনি ঠিকই ধরছেন। তাহলে ও আপনার দেখেন যে এইখানে কমালো, এই যে আওয়ারটা এখানে কমলো, ওইটা আপনার উইক করে সে বাড়াই দিচ্ছে। এই যে এইভাবে যে আপনি লিমিটটাকে মানে সিলিং থেকে উপরে যেটা আছে সেটাকে ডিস্ট্রিবিউট করে উইক 1 to 3 মধ্যে আপনি বন্টন করলেন বা স্প্লিট করে দিয়ে আপনি যেটা করলেন, এটাকে বলা হচ্ছে রিসোর্স স্মুথিং। এই রিসোর্স স্মুথিং এ কি হচ্ছে দেখেন, এখানে কিন্তু কোনো ডেট নুরি ভাই, এক্সট্রা sorry, বাড়তেছে না। জি বলেন। নুরি ভাই, এটা কি হচ্ছে যে আমার এডিশনাল যদি আমার কোনো একটা উইকসে
বেশি টাইম লাগে, সেক্ষেত্রে হচ্ছে সেটাকে আলাদাভাবে আবার অন্য উইকসে আমি এটাকে ডিস্ট্রিবিউট করতেছি, রাইট? অন্য একটু ডিস্ট্রিবিউট করতে পারবেন, অন্য যে কোনো উইকে ডিস্ট্রিবিউট করে ওইটা আপনি করতে পারবেন। এটা কি জন্য করতে পারবেন, এই যে এখানে একটা কথা বলা আছে যে ইউজ স্ল্যাক্স উইথ নো চেঞ্জ শিডিউল। ওই যে আমরা এর আগের চ্যাপ্টারে যদি যাই, এইখানে আমার কয়দিন আমার হাতে ছিল বলেন তো? 5 দিন আমার হাতে ছিল না? এই 5 দিন হুম। আপনার হাতে যদি থাকলেই আপনি পারবেন, যদি না থাকে তাহলে কিন্তু আবার আপনি পারবেন না, তখন আপনাকে বাধ্য হয়ে আইদার রিসোর্স বাড়াতে হবে অথবা শিডিউল টাইম চেঞ্জ করতে হবে। এটার ক্ষেত্রে কি বলছে, আমরা এরকম দি প্রজেক্ট ক্রিটিক্যাল পাথ ইজ নট চেঞ্জ, মানে এখানে আমার ক্রিটিক্যাল পাথ চেঞ্জ হয় না। যেহেতু চেঞ্জ কেন হবে না, আমার এই যে আগের এটাতে গেলে আপনি বুঝবেন যে ক্রিটিক্যাল পাথ হলো আমার এটা, আর এটা হলো আমার এমনি নর্মাল পাথ। নর্মাল পাথে আমার 5 ডেজ ফ্রি ফ্লট আছে বা স্ল্যাক আছে, ওইটা আপনি এখানে ইউজ করতে পারবেন, যে কারণে আপনাকে আর অতিরিক্ত ডেজ এখানে অ্যাড করতে হচ্ছে না। ক্লিয়ার এটা? ওকে, এটা নিয়ে আমরা পরবর্তীতে আবার আলাপ করবো, আপনারা একটু দেখেন, দেখার পরে আবার আমরা যখন এটা নিয়ে ডিসকাস করবো তখন দেখবেন ক্লিয়ার হবে ইনশাল্লাহ। হ্যাঁ? আগে আপনারা একটু নিজেরা বোঝার চেষ্টা করেন, তাহলে আমরা আবার দেখি। এখানে দেখেন ডাটা অ্যানালাইসিস টেকনিকটা আমরা কি করবো, এখানে হোয়াট ইফ সিনারিও অ্যানালাইসিস। হোয়াট ইফ মানে হলো কি, যে আপনি ধরেন একটা সিনারিও রেজ, একটা কোনো কিছু রেজ করলো, একটা সিনারিওর উপর বেস করে আপনাকে থিঙ্ক করতে হবে যে এখন আমি কি করতে পারি বা কি করব। এখানে স্টেপটা বলা হচ্ছে, দেখেন, আইডেন্টিফাই ফ্যাক্টরস এন্ড ট্রেন্ডস ইউ ওয়ান্ট টু টেস্ট ফর, সেট ইউর বেসলাইন প্ল্যান এন্ড স্ট্র্যাটেজি। প্রথমে আইডেন্টিফাই করবেন কি, তারপরে হলো আপনি স্ট্র্যাটেজি সেট করবেন। এবার বলতে বিল্ড সিনারিও অর সেন্সিটিভিটি অ্যানালাইসিস। হ্যাঁ, এখানে আপনি সেন্সিটিভিটি অ্যানালাইসিস বা আপনি একটা সিনারিও এখানে দাঁড় করাবেন। প্রায়োরিটাইজ পোটেনশিয়াল হোয়াট ইফস, মানে প্রায়োরিটাইজ করবেন যে কোনটা করবেন কোনটা আগে করবেন না, এরকম। এরপরে রান ইউর অ্যানালাইসিস, এবার রান করবেন। এরপরে অ্যাসেস দ্য ডেটা, এই হোয়াট ইফ এই অ্যানালাইসিস গুলো দেখবেন। এগুলা জাস্ট শুধু একটু নাম দেখে রাখেন, এগুলা থেকে তেমন বেশি কিছু এক্সামে আসে না, বাট আমাদের হয়তো জানা লাগতে পারে যে এই সিনারিওর উপর বেস করে আমাকে ডিসিশন নিতে হবে বা কি করব সেইটাকে অ্যানালাইসিস করা, এই জন্য বলা হচ্ছে হোয়াট ইফ অ্যানালাইস। হ্যাঁ, সিমুলেশন, সিমুলেশন হলো আমরা অনেকেই হয়তো করছি, আমাদের এর মধ্যে যে মন্টি কার্লো অ্যানালাইসিস আছে, যে হিউজ পরিমাণ ডাটা ইউজ করে সিমুলেশন করা হয়। যদি হিউজ ডাটা থাকে, মানে অসংখ্য ডাটা, মনে করেন থাউজেন্ড থাউজেন্ড ডাটা থাকে, তখন আপনাকে সিমুলেশন টেকনিকের মাধ্যমে আপনাকে এই ভ্যালুগুলা বসাতে হয়। ভ্যালুগুলা বসালে তখন আপনি ইজিলি বুঝতে পারবেন যে দেখেন যে কোনটাকে আপনার প্রায়োরিটি দিতে হবে, কোন কাজটা আগে করতে হবে। হ্যাঁ, এখানে এই যে দেখেন এটা আগে আছে, এটা আগে আছে, এটা দেখে তখন আপনি বুঝতে পারবেন যে আপনার মিনের থেকে বড় কোনগুলা, বা আপনি কোনটাকে ধরছেন যে এইগুলা নিয়ে কাজ করতে হবে। সিমুলেশনটা সাধারণত আপনার রিস্কের ক্ষেত্রে এর ক্ষেত্রে আমরা ইউজ করি, আমরা যখন রিস্ক চ্যাপ্টারে যাব তখন আবার সিমুলেশন নিয়ে কথা বলতাম। এটা দেখেন শিডিউল কম্প্রেশন, এখানে আরেকটা বলা হচ্ছে যে এখানে রিসোর্স কম্প্রেশন ছিল, আর এটা রিসোর্স অপটিমাইজেশন, শিডিউল কম্প্রেশন। আপনি নর্মাল টাইমে কি করি আমরা, যে টাস্ক গুলা দেখেন 1 2 3 4 5 এ করতেছে, এটা শেষ হওয়ার পরে আবার 6 7 8 9 10 হচ্ছে, এরপরে বলতেছে কি 11 12 13 15 পর্যন্ত। এটাতে কোনো প্রবলেম নাই, নর্মালি সে কাজ করে যাচ্ছে, একটা শেষ হচ্ছে আর একটা ধরছে, একটা শেষ হচ্ছে আর একটা। এখন কোনো কারণে আপনাকে যদি আপনার এইভাবে করে দেখা যাচ্ছে যে প্রজেক্টে আর আপনি আহ, মানে অন ট্র্যাকে নাই, আপনি এখন ডিলে হয়ে গেছেন বা কিছু হয়ে গেছেন, এখন কিন্তু আপনার স্টেক হোল্ডার বা যিনি স্পন্সর উনি চাচ্ছেন যে না, কোনোভাবেই তুমি ডেলিভারি ডেট চেঞ্জ করতে পারবা না। মানে আমাকে যে ডেটে ডেলিভারি প্রজেক্ট দেওয়ার কথা ওই ডেটেই দিতে হবে। এখন কিন্তু আপনি বিহাইন্ডে চলে গেছেন, মানে আপনি অন ট্র্যাকে নাই এখন। তখন কি করতে পারবেন, তখন দুইটা ওয়ে আছে আপনার সামনে, একটা হলো ফাস্ট ট্র্যাকিং, একটা হলো ক্রাশিং। ফাস্ট ট্র্যাকিংটা কি হবে, ফাস্ট ট্র্যাকিংটা হবে যে আপনি প্যারালালি তখন কাজ করা শুরু করবেন। প্যারালালি যে গতকাল আমরা বললাম না যে ধরেন 4টা দেওয়াল আছে, 4টা দেওয়ালের একটা দেওয়ালের কাজ শেষ করে আপনি ওখানে পলিশ করা শুরু করবেন, আবার উনি তখন সেকেন্ড দেওয়ালটাকে সিমেন্ট দেওয়া শুরু করলো, এরপরে আবার আপনি ওটা পলিশ করলেন। তাহলে এই যে প্যারালালি কাজ করতে থাকবেন। আবার এমন হতে পারে না 4টায় আপনি সিমেন্ট দেওয়ার পরে, সরি মানে আপনি ওই যে প্লাস্টার করার পরে এট এ টাইম আপনি গিয়ে আবার পলিশ শুরু করবেন, এটা করতে পারেন। তাহলে এই যে তখন আপনাকে প্যারালাল কাজ শুরু করতে হবে, আদারওয়াইজ আপনি আর শেষ করতে পারবেন না।
এই নর্মাল ওয়েতে আর আপনি শেষ করতে পারবেন না, কারণ অলরেডি আপনি বিহাইন্ডে চলে গেছেন। তখন আপনাকে কি করতে হবে, প্যারালালি কাজ শুরু করতে হবে। প্যারালালি কাজ করতে গেলে এটার জন্য মেনটেনেন্স, তারপরে কমপ্লেক্সিটি, রিস্ক এগুলা বেড়ে যায়। কারণ কি, তখন পিপুলকে আপনার মনিটর করতে হয় প্রপারলি। কোথায় দেখা গেলো যে আপনি এখন দরকার, এই মুহূর্তে ওনাকে আপনি রিসোর্স থেকে আর ফ্রি পাচ্ছেন না, সে আরেক জায়গায় ইনগেজ। এই যে এই ধরনের কমপ্লেক্সিটি গুলা তৈরি হয়। এটা মনে রাখবেন, ফাস্ট ট্র্যাকিং মানে হলো প্যারালালি কাজ করা, প্যারালালি কন্টিনিউশন করা যায়। এবার ক্র্যাশিং কি? ক্র্যাশিং হচ্ছে কি, দেখেন আপনি প্যারালালি যেহেতু কাজ করতে গেলে আমার ঝামেলা হয়, হয় আমার স্পন্সর বলছে যে টাকা এখানে কোনো ব্যাপার না, আমার দরকার হলো ঠিক টাইমের মধ্যে, মানে ফিক্সড টাইমের মধ্যে আমার প্রজেক্ট ডেলিভারি দিতে হবে। তখন আপনি কি করবেন, অ্যাডিশনাল রিসোর্স হায়ার করবেন। এই যে দেখেন, এখানেকার জন্য আপনি একটা রিসোর্স হায়ার করছেন, এখানে আরেকটা, এখানে আরেকটা, এভাবে অ্যাডিশনাল রিসোর্স হায়ার করে আপনি প্রজেক্টের ডেডলাইন ঠিক রেখে প্রজেক্টটাকে আপনি ফিনিশ করতে পারবেন। সেই ক্ষেত্রে কি হবে, রিসোর্স যদি আপনি নিয়ে আসেন, তাহলে রিসোর্সের জন্য এগেনস্টে আপনাকে টাকা দিতে হবে বেশি, হাই কস্ট হবে এক্ষেত্রে। এটাই হচ্ছে আপনার শিডিউল কম্প্রেশন, মানে শিডিউলটাকে আপনি কম্প্রেস করতে পারবেন এভাবে। হ্যাঁ, আবার এটা আমি যে শুধু বললাম যে ফিক্স রাখতে হবে আপনার প্রজেক্টের যে ডেলিভারি ডেট, ওইটাই যে শুধু হবে এমন। আপনার যেমন আমাদের প্রাইম মিনিস্টার বলছিলেন যে আপনার ডিসেম্বরের মধ্যে আমার শেষ করতে হবে মেট্রো রেল। হ্যাঁ, ওইটা ছিল আরো পরে। তাহলে কি হলো, আপনাকে আপনাকে প্রথমে একটা টাইম দেওয়া হয়েছিল, তো পরবর্তীতে গিয়ে দেখা গেল যে আপনার ডেলিভারি ডেট সামহাও আপনাকে আগে দিতে হচ্ছে। তাহলে আগে দিলে তখন আপনাকে আবার এরকম শিডিউল কমপ্লেক্স করতে হবে, আইদার প্যারালালি কাজ শুরু করতে হবে, অথবা আপনাকে ক্রাশিং পদ্ধতিতে যেতে হবে। ক্রাশিং মানে হলো পিপুল ডিপ্লয় করা, অতিরিক্ত পিপুল, আর ফাস্ট ট্র্যাকিং হচ্ছে প্যারালাল করতে হবে। এবং আপনি শিফট ওয়াইজ করতে পারেন, সেটা যেভাবে আপনি আপনার প্রজেক্টে ডিজাইন করতে পারেন। এটাই হলো শিডিউল কম্প্রেশন। হ্যাঁ, আপনারা একটু দেখেন, যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে বলেন। শিডিউল বেসলাইন, আমরা বলছিলাম কি, শিডিউলের যে অ্যাপ্রুভ ভার্সন অফ শিডিউল মডেল, এটাকে বলা হচ্ছে শিডিউল বেসলাইন। তাহলে এখানে কি কি কম্পোনেন্টস থাকে ওগুলো আমরা অলরেডি আলোচনা করছি, আপনারা একটু এখান থেকে দেখে নিন। প্রজেক্টের শিডিউল, এই যে এখন শিডিউল হয়ে গেছে, আপনারা যারা মাইক্রোসফট প্রজেক্টে কাজ করছেন বা জিরাতে কাজ করছেন, তারা দেখবেন যে এইভাবে এক্সেলেও কিন্তু অনেক কি পাওয়া যায় আপনার, এইভাবে আপনি টেমপ্লেট পাবেন, আপনি করতে পারেন। এখানে বার চার্ট করায়, বার চার্টটাকে গ্যান্ট চার্ট বলে। এখানে ভার্টিক্যালি এগুলা রিপ্রেজেন্ট করা হয়, যে অ্যাক্টিভিটির যে আইডেন্টিফাই অ্যাক্টিভিটি কোড গুলা, এগুলা হলো অ্যাক্টিভিটি, কতদিন মানে লাগবে আর কি, কত ইউনিট বা এটা কতদিন লাগবে, এবং কোন সেকশনে কোনটা করবেন। এইভাবে আপনারা এটা করতে পারবেন। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে বার চার্ট। মাইলস্টোন চার্ট, ওই জন্যই বলছিলাম স্পেসিফিক আপনি ইভেন্ট কোন ডেটে করবেন সেটাকে আবার আপনি উল্লেখ করবেন, যে হ্যাঁ এটা আমার অ্যাক্টিভিটি কাজ থাক, বাট আমার মাইলস্টোন হলো আবার এই ডেটে আমি মাইলস্টোন। এইভাবে আপনি এখানে মাইলস্টোনটাকে দেখাবেন। এরপরে প্রজেক্টের শিডিউল নেটওয়ার্ক ডায়াগ্রাম, এবং এটার উপরে বেস করে আপনি শিডিউল নেটওয়ার্ক ডায়াগ্রামটা রেডি করবেন। এগুলো জাস্ট একটু করে দেখে যান, এগুলো নিয়ে যেমন এক্সামিনেশনে কোনো কিছু আসে না। কিন্তু এই যে এই আগের যেগুলো বললাম, শিডিউল কম্প্রেশন, রিসোর্স অপটিমাইজেশন, এগুলো কিন্তু এক্সামে আসে আর কি। শিডিউল ডাটা, আমার শিডিউলের যে ডাটা আপনি পাবেন শিডিউল করতে গিয়ে, যে শিডিউলের আইডি, ডেসক্রিপশন, কোনটা কতদিনে করলেন, কখন শুরু করবেন, কবে শেষ করবেন, কতদিন এখানে নিবেন, এই যে বিভিন্ন রিলেটেড যে ডাটা, এই ডাটাগুলো কি বলা হচ্ছে শিডিউলের ডাটা। হ্যাঁ, এই জাস্ট একটু আইডিয়া রাখা যে কোনগুলাকে আপনি ডাটা হিসেবে। প্রজেক্ট ক্যালেন্ডার কোনটা, দেখেন এখানে দুটা ক্যালেন্ডার, একটা রিসোর্স ক্যালেন্ডার, প্রজেক্ট ক্যালেন্ডার। প্রজেক্ট ক্যালেন্ডার হলো যে আপনার ওয়ার্কিং ডেজ এবং শিফট, এগুলা হচ্ছে আপনার এই শিডিউলের মধ্যে যে অ্যাক্টিভিটিস গুলো আছে, ওই অ্যাক্টিভিটিজের যে কোন ওয়ার্কিং ডেজে করবেন, কোন শিফটে করবেন, এর জন্য একটা ক্যালেন্ডার মেনটেন করা হয়। যে ধরেন এই প্রজেক্টের মধ্যে কোনো হলিডে আছে কিনা, উইকেন্ড গুলো আপনি কনসিডার করতেছেন, কোন শিফটে কাজ করবেন, শিফট অনুযায়ী আলাদা আলাদা আপনি ক্যালেন্ডারে মেনটেন করবেন যে আমি এই শিফটে কাজ করব। তাহলে এই যে ওয়ার্ক ডেজ, শিফট, তারপরে হচ্ছে হলিডেজ, উইকেন্ড, এই জিনিসগুলো যে আপনি যে ক্যালেন্ডারের মাধ্যমে মেনটেন করেন, তারা সেটাকে বলা হয় প্রজেক্ট ক্যালেন্ডার। মাইক্রোসফট প্রজেক্টে গেলে আপনি দেখবেন সুন্দরভাবে এগুলাকে প্রজেক্ট ক্যালেন্ডার ডিফাইন করা যায়। মাল্টিপল প্রজেক্ট ক্যালেন্ডারও আপনি ডিফাইন করতে পারেন, কারণ শিডিউল ওয়াইজ, শিফট ওয়াইজ আলাদা আলাদা প্রজেক্ট ক্যালেন্ডার হতে পারে। রিসোর্স ক্যালেন্ডার, এটা তো হলো প্রজেক্টের ক্যালেন্ডার, যে কোন ডেটে আপনি কাজ করবেন, কোন ডেটে করবেন না।
কিন্তু রিসোর্স ক্যালেন্ডার এখন হলো যে আবার আপনাকে আমাকে রিসোর্স ক্যালেন্ডারও মেনটেন করতে হবে, কারণ এইখানে দেখেন যে রিসোর্স বলা আছে, তিনি একজন ডিফারেন্ট ডিফারেন্ট কালার দিয়ে আপনাকে দেখাইছে এখানে। এখানে কি বলা হচ্ছে দেখেন, উইক 1-এ এই এই রিসোর্সটা ভ্যাকেশনে থাকবে। তাহলে আপনাকে কিন্তু এটা আহ, অবশ্যই একটা ক্যালেন্ডারের মাধ্যমে মেনটেন করতে হবে, নাহলে উইক 1-এ গিয়ে আপনি যদি এটা মেনটেন না করেন, ও অলরেডি ভ্যাকেশনে আছে, আপনি তো তাহলে আর আগে থেকে যদি এই ক্যালেন্ডার মেনটেন না করেন, তাহলে উইক 1-এ আপনি তো দেখা গেল ওকে ইনগেজ করলেন, ও নাই, তাহলে আপনি ঝামেলায় পড়লেন। এই জন্য এটা মেনটেন করে। যেমন এই একটা কোশ্চেন ভদ্রলোক, ছিল, জি একটা কোশ্চেন আছে, জি শিওর প্লিজ। হচ্ছে রিসোর্স ক্যালেন্ডারের এইটা এটা কখন করতে হবে? এ কি ওই প্রজেক্ট রানিং এর সময় এটা মেনটেন করতে হবে, না বিফোর অ্যাক্টিভিটি টাস্কের আগেই করতে হবে? না, আপনি এই যে যখন মডেল করতেছেন না, এই শিডিউল মডেল, এই সময়তেই আপনি ওইখানে ডিক্লেয়ার করে রাখতে পারবেন। আগেই করতে হবে এটা, হ্যাঁ আগেই রিসোর্সটাকে আপনাকে রিসোর্স প্রজেক্ট ক্যালেন্ডার এবং তো রিসোর্স ক্যালেন্ডার এইখানে আমার 1 নম্বর এবং রিসোর্স যে লিভ নিবে বা হ্যাঁ, ভ্যাকেশনে থাকবে, সেটা তো ওই সময় আমি বোঝা যাবে না। হ্যাঁ, না না বা কেন বোঝা ওইটা যাবে না, যদি কারণ ওইটা হচ্ছে না, ভ্যাকেশনটাও ওইটা বোঝা যায়, আপনারই হলো। ও সিক লিভটা তো বোঝা যাবে না। না না, ওইটাই হলো আপনারই যে আপনার ধরেন যদি আপনারই হয় রিসোর্স ক্যালেন্ডারে আপনি, এই জন্য বলে যে থ্রু আউট দ্য প্রজেক্ট আপনাকে মেনটেন করতে হবে বা মনিটর করতে হবে। প্রথমে আপনি ডিজাইন করলেন, ডিজাইন করে ধরেন আপনি 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 নিজেই দেখেন যে ভ্যাকেশন, ওয়ার্কিং অন অ্যানাদার প্রজেক্ট, উইকেন্ড আছে কিনা, তারপরে তার কোনো কিছু আছে কিনা, এগুলো কিন্তু আপনি আগে ডিফাইন করতে পারতেছেন। হ্যাঁ, সিক লিভটা আপনি পারতেছেন না, যে সিক লিভটা হঠাৎ করে হতে পারে। হ্যাঁ, তাহলে সিক লিভের ক্ষেত্রে তখন আপনাকে আইদার অন্য কোনো রিসোর্স, এখানে যদি আপনার প্রজেক্টে ওইরকম কোনো স্কিল পারসন থাকে তাকে তাহলে আপনি এনগেজ করলেন, আর না হলে আপনাকে প্রজেক্টের কাজ হয়তো ফেলে রাখতে হবে। এই এই ধরনের কোশ্চেন কিন্তু আপনার আসে, আপনি যেটা বললেন, হ্যাঁ যে হঠাৎ করে আপনার একটা স্কিল এমপ্লয়ি আপনার হয়ে গেল, সে সিক লিভ নিল বা ইমার্জেন্সি লিভ নিল যে কোনো কিছু। তাহলে তখন তুমি কিভাবে তোমার শিডিউল মেনটেন করবা, তোমার এই প্রজেক্টকে তুমি মেনটেন করবে, এই ধরনের সিচুয়েশনাল বেস কোশ্চেন আসবে, তখন আপনি কিভাবে করবেন সেইটা আপনাকে এক্সপ্লেন করতে হবে আর কি। তাহলে এটা হতে পারে কি হিউম্যান। এটার বলেন। কারণে কি একটা রিস্ক জেনারেট হবে, এই ধরনের কি ইস্যু হবে? এটা কি বলা প্লিজ। যায় যে এই সিক লিভের কারণে, এই রিসোর্সের সিক লিভের কারণে একটা রিস্ক জেনারেট হবে? হ্যাঁ, এটা হতে পারে, রিস্ক হতে পারে, বা আপনি ওই যে এমন হতে পারে যে আপনি ওখানে যদি আপনি ধরেন এটা অ্যাজাইল প্রজেক্ট হয়, ধরেন অ্যাজাইল প্রজেক্টে কি হয় যে সবাই স্কিল লেভেল কিন্তু সেম থাকে। হ্যাঁ, তাহলে আপনি ওইখানে আরেকজনকে ইনগেজ করতে পারেন, আবার এমন বলতে পারেন যে আরেকজনকে ইনগেজ করবেন, কারণ সবারই টাইম তো এখানে ফিক্স, ফলে আপনি অন্য কাউকে এখানে ইনগেজ করলে তার কাজটা কি করবে। হ্যাঁ, এ ধরনের কমপ্লেক্সিটি থাকে, এই জন্য আপনাকে তখন পারফেক্টলি ওইটার অ্যান্সার দিতে হবে যে আমরা ওইটা ওয়েট করে দেখতে পারি যে ওই টাইমটাতে আমরা ওই যে কাজটা ছিল ওই কাজটাকে আমরা পরের স্প্রিন্টে নিয়ে চলে যাবো, পরের রিলিজে নিয়ে চলে যাবো আর কি। আমরা ওইটা আমরা করব না, ওইটা বাদ দিয়েই ওই স্প্রিন্টের আউটপুটটা আমরা ডেলিভারি, এরকম হতে পারে। হ্যাঁ? তাহলে এমনি জাস্ট আইডিয়াটা দেখেন এখানে যে আপনার রিসোর্স গুলাকে আগে থেকে আপনাকে অ্যাসাইন করতে হবে এবং ইনস্ট্যান্ট এটা আপডেট করতে হবে। তো যে আপনি বললেন সিক লিভ হয়ে গেলে তো তার ইনস্ট্যান্ট আপডেট হবে, এটা কি শুধু যে হিউম্যান রিসোর্সই হবে এমন না, ফিজিক্যাল রিসোর্সেরও কিন্তু তাই। ধরেন আপনার একটা এক্সকাভেটর আছে, এগুলো তো আর বেশি পরিমাণে থাকে না, তাই না? আপনি প্রজেক্টের 3টা প্রজেক্ট রান করতেছে আপনার অর্গানাইজেশন, আপনি অ্যাসাইন করলেন যে উইক 2-তে এটা ইউজ হবে, উইক 3-তে ওই প্রজেক্ট ইউজ হবে। এখন আপনাকে ওইভাবে কিন্তু অ্যাসাইন যদি আগে না করেন, তাহলে কিন্তু আপনি ওই রিসোর্সটা পাবেন না, ফিজিক্যাল রিসোর্সটা। এভাবে আপনাকে আগে থেকে ক্যালেন্ডারটা মেনটেন করতে হবে, না হলে আপনি দেখা গেল যে যখন আপনার দরকার রিসোর্সটা, তখন আপনি ওই টাইমে রিসোর্সটাকে আপনি পিক করতে পারতেছেন। এই কারণেই এই কমপ্লেক্সিটি গুলা যেন রেজ না করে, এই কারণেই আপনার প্রজেক্ট ক্যালেন্ডার এবং রিসোর্স ক্যালেন্ডার ইউজ করা হয়। এটা আপনারা একটু দেখেন, আইডিয়া সুন্দরভাবে গ্রাফিক্যালি দেখানো আছে, একটু দেখলে আমার মনে হয় বুঝতে পারবেন। এই ছিল আমাদের এই শিডিউল নিয়ে কথাবার্তা। আমরা একটু আমাদের যে অন্য ইয়ে আছে, আজকে আপনাদের আর একটু দেখাবো আমরা হলো আমাদের আরেকটা সেকশন, আমরা হলো কস্ট নিয়ে একটা কথা বলবো।
দেখতে পাইলে আমাকে বলবেন যে শিডিউল নিয়ে যদি তার কারো কোনো কোশ্চিন থাকে প্লিজ একটু বলতে পারেন আমাকে। আমরা যদিও আলাপ করবো পরবর্তীতে, তারপরেও যদি এই লেভেলে কোশ্চিন থাকে, কনফিউশন থাকে, আর আপনারা আগে এটা দেখবেন, না দেখলে দেখা গেলো যে আপনি যদি এই যে গ্যাপ পাচ্ছেন, এই গ্যাপের মধ্যে যদি এটা না দেখেন বা একটু লিস্ট মিনিমাম প্রিপারেশনটা না নেন, তাহলে পরবর্তীতে যাই কিন্তু এগুলো মনে থাকবে না আপনাদের আর, হ্যাঁ। আর অনেক সময় যে আমাদের এমন মনে হতে পারে যে ভিডিও তো হচ্ছেই, ক্যাপচার হচ্ছে, রেকর্ড রেকর্ড পরে শুনবো, অনেস্টলি বললে এই 2 ঘন্টার রেকর্ড শোনার মতন ধৈর্য আপনারা থাকবে না। এই জন্য আমার মনে হয় যে এই গ্যাপের মধ্যেই আপনি 1-2 লাইন করে কোনো একটা কমেন্ট, একটা ওয়ার্ড দিয়ে মনে রাখলেন, একটা সেন্টেন্স দিয়ে একটা টপিকস মনে রাখলেন, এবং এইটা যদি এখনই আপনি একটু আইডিয়াটা নিয়ে রাখেন, পরবর্তীতে আপনার জন্য এটা ইজি হবে, হ্যাঁ। তাহলে আমরা কস্টটা দেখবো। আমরা দেখলাম প্রথমে কি আমাদের স্কোপ, মানে স্কোপটা আপনি পেয়ে গেলেন। এখন একটা শিডিউল জেনারেট করে, মানে কতদিনে কোনটা করবেন, কোন রিসোর্স কিভাবে লাগবে, কিভাবে আপনি মডেলটাকে সাজাবেন, এটা করবেন। এখন হলো কি যে আপনার বাজেট ফিক্স করতে হবে। এই 3টা জিনিস আগে আপনাকে অ্যাপ্রুভ হতে হবে। এই 3টা জিনিস অ্যাপ্রুভ না করে কোনোভাবেই প্রজেক্টের কাজে হাত দেওয়া শুরু যাবে না। এটা প্ল্যানিং এর মধ্যে। এই প্ল্যানিং যদি আপনি শেষ না করতে পারেন, আপনি প্রজেক্টে কোনোভাবেই এক্সিকিউট করবেন না। কারণ প্রজেক্টে যদি আপনি এক্সিকিউট করেন, তাহলে আপনার ওই প্রজেক্ট কখনোই সাকসেসফুল হবে না। আপনি এটা একদম বলতে পারেন। এবং পরবর্তীতে গিয়ে দেখা যাবে যে আপনার ওভার রান করতেছে, তারপরে হচ্ছে যে আপনি আপনার কস্ট কস্ট ওভার রান করতেছে, শিডিউল হয়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে, শিডিউল আপনি ঠিক করতে পারতেছেন না, এরকম প্রবলেম দেখা দিবে। এই জন্য প্ল্যানিংটা করতে হবে অবশ্যই, এবং সেটা অ্যাপ্রুভ হতে হবে। আচ্ছা, এই যে 3টার অ্যাপ্রুভ আলাদা আলাদা বললাম, একটা হলো স্কোপ বেস লাইন, শিডিউল বেস লাইন, কস্ট বেস লাইন। 3টা আলাদা আলাদা অ্যাপ্রুভাল ভার্সন। এই 3টার কম্বিনেশন, মানে 3টাকে যোগ করে, যদি যোগ বলতে আমি বুঝাচ্ছি যে 3টার অ্যাপ্রুভ ভার্সন এক জায়গায় করলেন, করে এইটাকে আবার নাম দেওয়া হচ্ছে পারফরমেন্স বেস লাইন। ওটা পরবর্তীতে আমরা দেখবো, হ্যাঁ। যে 3টার কম্বিনেশনটাকে বলা হয় পারফরমেন্স বেস লাইন। আলাদা আলাদা ভাবে স্কোপ বেস লাইন, শিডিউল বেস লাইন, কস্ট বেস লাইন, এটাকে বলে পারফরমেন্স। আমরা যথারীতি আমাদের গ্রাউন্ড রুলস এবং ডিসক্লেমার গুলো আমরা, তো আমরা একটু কস্ট ম্যানেজমেন্ট কেন করব, কি নুরি জন্য ভাই, দরকার। আমরা প্রেজেন্টেশন দেখতে পারতেছি না। ও সরি, আপনি বলবেন না, আমি বুঝতে পারছি যে স্টপ শেয়ার শেয়ার দেওয়ার সময় আমি দিয়েছিলাম। এখন দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখা যায়। ওকে, গুড। আমি এটা বলতেছি যে কস্ট ম্যানেজমেন্টের ইম্পর্টেন্সটা কি। এটা হলো কি যে আপনাকে ডেভেলপ করতে হবে একটা কম্প্রিহেন্সিভ, মানে একদম থরলি করতে হবে কস্ট ম্যানেজমেন্ট প্ল্যান। কারণ কস্ট যদি আপনি হাইড অ্যান্ড সিক করেন, তাহলে এটা আপনার কাছে পরবর্তীতে একদম মানে চ্যালেঞ্জ হয়ে যাবে আপনার জন্য। এই জন্য যত থরলি কস্টটাকে আপনি প্ল্যানটা করতে পারবেন, কস্ট ম্যানেজমেন্টের প্ল্যান, আপনার প্রজেক্ট তত আপনি ভালোভাবে শেষ করতে পারবেন। আদারওয়াইজ দেখা যাচ্ছে কস্ট এদিক ওদিক হয়ে যাবে। এরপরে বলতেছি কি, রেগুলারলি রিভিউ করতে হবে। যে আপনাকে একটা টাইম ইন্টারভেল পর পর রিভিউ করতে হবে, কস্ট আমার কোথাও বাড়ছে কমছে কিনা, আমি যেভাবে প্ল্যান করছিলাম ওইভাবে যাচ্ছে কিনা। এইভাবে যদি আপনি রেগুলারলি এটা না দেখেন, রেগুলারলি রিভিউ না করেন, অ্যানালাইসিস না করেন, তাহলে আপনার যে কোনো পোর্শনে গিয়ে আপনার প্রজেক্টের কস্ট আপনার ওভাররান হতে পারে, বা আবার দেখা গেলো কস্ট ওভাররান হচ্ছে না, বাট প্রজেক্ট বিহাইন্ডে চলে গেছে, এরকম হতে পারে। এইরকম আপনাকে খেয়াল করতে হবে। আর এইটা হলো যে কস্ট সেভিং অপরচুনিটিস গুলো আপনাকে প্রিপেয়ার করতে হবে। যে আপনি প্রথমে হলেন কম্প্রিহেনসিভ প্ল্যান তৈরি করলেন, রেগুলারলি রিভিউ করলেন, এবং আপনাকে সবসময় কস্ট সেভিংস এর মনোভাব থাকতে হবে, হ্যাঁ। যে আপনি কিভাবে কস্টটাকে কন্ট্রোল করতে পারেন। যদি ধরেন পে উইকে, যদি উইক 3-তে আপনি একটা 10 টাকা কস্ট হওয়ার কথা, এখানে আপনি যদি 5 টাকা করে 5 টাকা সেভ করতে পারেন, তাহলে কিন্তু পরবর্তীতে আবার আপনি এই 5 টাকাকে আপনি ইউটিলাইজ করতে পারেন। এইভাবে বলতেছে যে কস্ট সেভিং যদি অপরচুনিটিস কোনো জায়গায় থাকে, তাহলে ওইটা আপনাকে অবশ্যই সিক করতে হবে বা আইডেন্টিফাই। এটাই বলতে কস্ট ইম্পর্টেন্স আর কি। কস্টের ক্ষেত্রে আমরা এরকম 4টা আইটিটিও আছে। প্রথমে প্ল্যানিং করতে হবে, তারপরে হচ্ছে কস্ট আপনার এস্টিমেট করতে হবে, বাজেটিং করতে হবে, এবারে কস্ট কন্ট্রোল করতে হবে। এই 4টা আইটিটিও এখানে। এই আইটিটিওটা কে একজন করবেন বলেন একটু, জাস্ট ছোট্ট একটা আইটিটিও। ইনপুট হিসাবে নিব প্রজেক্ট চার্টার,
আগে তারপরে বলেন যে এটার এই আইটিকিউটার নাম, প্রজেক্ট কস্ট ম্যানেজমেন্ট। এই কস্ট ম্যানেজমেন্টটা একটা কি, ওই যে আমরা বলছিলাম কি জন্য ইউজ করে, এটা একটা প্রসেস তাই না? এই প্রসেস প্রসেসটা কি করবে, ডিফাইন করবে, কি ডিফাইন করবে? কস্ট কস্ট এস্টিমেটেড, তারপর বাজেট ম্যানেজ, মনিটরিং, বাজেট মেনটেন, কন্ট্রোলিং। ম্যানেজ, মনিটর, কন্ট্রোল। ওকে, গুড। হ্যাঁ, এরপরে বলেন যে এবার ইনপুটস আর টুলস হ্যাঁ, 2 নম্বর হলো প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান। সার্ভে থাকতেছে হলো শিডিউল ম্যানেজমেন্ট প্ল্যান, রিস্ক ম্যানেজমেন্ট প্ল্যান। আর তারপরে তো থাকতেছে এন্টারপ্রাইজ এনভায়রনমেন্ট ফ্যাক্টর, অর্গানাইজেশন প্রসেস অ্যাসেট। আর টুলস এন্ড টেকনিকের মধ্যে থাকতেছে এক্সপার্ট জাজমেন্ট, ডাটা অ্যানালাইজ, মিটিং। আর আউটপুট হিসাবে কস্ট ম্যানেজমেন্ট প্ল্যান পাচ্ছি। কস্ট ম্যানেজমেন্ট প্ল্যান। এখানে এক্সপার্ট জাজমেন্ট, কি ধরনের এক্সপার্ট জাজমেন্ট লাগতে পারে এখানে বলেন তো? সিএফও। হ্যাঁ, গুড। মানে সিএফও না, সিএফও তো হলো নরমাল। ও আপনার সিএফও কিন্তু প্রজেক্টে, অ্যাকাউন্টিং জানে আর কি। সিএফও আপনার প্রজেক্টে হতে পারে, কি বলে, আহ, আপনার এই প্রজেক্টের জন্য যে সে পারফেক্ট হতে পারে এমন নাও হতে পারে। এমন একটা প্রজেক্ট করতেছেন, সিএফও ঠিক আছে, সে সবই জানে কিন্তু এক্সপার্ট নাও হতে পারে। আপনাকে হয়তো দেখতে পারে আপনার প্রজেক্টের যে নেচার, আপনার প্রজেক্টের যে টাইপ, ওই টাইপের প্রজেক্টের জন্য বাজেট বা কস্ট নিয়ে কারা কাজ করতে ভালো পারে তাদেরকে এখানে use করতে হবে। সিওপো অবশ্যই হতে পারে, আমি সিওপো কে মানে করতেছি না যে না উনি পারবে না, কিন্তু সিওপো কে তো ওভারঅল সব দেখতে হয় তাই না? অনেক সময় দেখা গেল যে এই পোর্শনটাতে স্পেশালি উনি ভালো করে, তাহলে উনাকে এখানে বাজেটিং এ ভালো করতেছে, হ্যাঁ এরকম। আচ্ছা, এখানে আমরা আগের আগের অধ্যায়ে যেমন শিডিউলের বেলায় আমরা বলছিলাম যে এস্টিমেট শিডিউল, এখানে এস্টিমেট কস্ট। আপনি যদি এই কস্ট ম্যানেজমেন্ট প্ল্যানটা তৈরি করেন তাহলে এই জিনিসগুলো আপনাকে স্টাবলিশ করতে হবে। কি কি আপনার ইউনিট অফ মেজার কি হবে, মানে স্টাফের আওয়ার, স্টাফ ডেজ, উইক, টাইম, মিটার, লিটার, টন, আপনার মানে প্রজেক্টের নেচার অনুযায়ী ইউনিট অফ মেজার গুলো আপনাকে। লেভেল অফ প্রিসিশন, যেখানে এখানে টাকার টাকার খেলা তাই না, টাকা নিয়ে আপনাকে কাজ করতে হবে, তাহলে আপনাকে এখানে ওই যে লেভেল অফ প্রিসিশন মেনটেন করতে হবে। যেখানে এখানে 995.59 যদি হয়, এটাকে আপনি 1000 হিসেবে ঠিক করতে পারেন, এটা আপনাকে ডিক্লার করতে হবে বা বলতে হবে। লেভেল অফ অ্যাকিউরেসি, আপনি ধরেন অ্যাকিউরেসি আনার জন্য +-5, +-1, 2, 3 এভাবে আপনি অ্যাড করতে পারেন, হ্যাঁ এটা করতে পারেন। অর্গানাইজেশনাল প্রসিডিউর লিঙ্ক, অর্গানাইজেশনাল প্রসিডিউর লিঙ্কটা আমরা পরবর্তীতে দেখবো। দেখবেন যে কন্ট্রোল অ্যাকাউন্ট বলে, আমরা যে কস্ট সেন্টার বলি, কোন কস্ট সেন্টারের এগেনস্টে কোন কাজটা হচ্ছে এবং কত খরচ হচ্ছে, এটাকে আমরা কন্ট্রোল অ্যাকাউন্ট দিয়ে, মানে যে আমরা জার্নালের মাধ্যমে যে হিট করে আর কি, ইআরপি সিস্টেমে আপনি দেখবেন প্রত্যেকটা এতে থেকে মডিউল থেকে একটা করে জার্নাল তৈরি হয়ে আপনার অ্যাকাউন্টসে ফাইন্যান্স মডিউলে যাচ্ছে আর কি। তার মানে আমরা বুঝতে পারতেছি কি এই জার্নালের এগেনস্টে এই কাজ হয়েছে। তো ওই যে এরকম অর্গানাইজেশনাল লিঙ্ক থাকতে পারে, এটা কন্ট্রোল অ্যাকাউন্টে মেনটেন করা হয়। কন্ট্রোল থ্রেশহোল্ড মানে হলো যে আপনার ভেরিয়েন্সটা কত হবে সেটার উপরে বেস করে আপনি পারফরমেন্স মনিটর করতে পারবেন, যে হ্যাঁ আমি এইটা আমার থ্রেশহোল্ড, এর উপরে যদি যাই তাহলে আমি ধরে নেব যে আমি এখন ওভাররান করতেছি, এর নিচে যদি আসে তাহলে আমি ধরবো যে আমি এখন আমার বাজেটের মধ্যে আছি। পারফরমেন্স মেজারমেন্ট, আমরা এই যে আর্ন ভ্যালু ম্যানেজমেন্ট মেনটেন করে আমরা আমাদের কি পরিমাণ হওয়ার কথা ছিল, আমরা এখন কোথায় আছি, দুইটার মধ্যে গ্যাপ কত, আমরা কি এখন অন ট্র্যাক আছি না বিহাইন্ডে আছি, এই ধরনের ডিসিশন গুলো আপনি এই ইভিএম মানে আর্ন ভ্যালু ম্যানেজমেন্টের মাধ্যমে নিতে পারবেন। রিপোর্টিং ফরম্যাট, কোন ধরনের ফরম্যাটের মাধ্যমে আপনি ম্যানেজমেন্টের কাছে রিপোর্ট পেশ করবেন, এই জিনিসগুলো আপনাদেরকে মাথায় রাখবে। এই আহ, আপনি যদি প্রপারলি কস্ট ম্যানেজমেন্ট প্ল্যান করতে পারেন তাহলে এই জিনিসগুলো আপনার কাছ থেকে বের হয়ে আসবে এবং এইগুলা বেদ হিসাবে কাজ করবে আপনার প্রজেক্টে। এটা দেখেন এস্টিমেট কস্ট, আমরা কস্ট এস্টিমেট করব। কস্ট এস্টিমেটের মধ্যে আমাদের বলা হচ্ছে, দেখেন এটা একটা হচ্ছে আইটিটিও, এই আইটিটিওর নাম হচ্ছে এস্টিমেট কস্ট। আর এটা কি কাজ, এটা একটা প্রসেস, আমরা অ্যাপ্রক্সিমেশন অফ দা ডেভেলপিং এন্ড অ্যাপ্রক্সিমেশন অফ কস্ট অফ রিসোর্সেস নিড টু কমপ্লিট দ্য প্রজেক্ট ওয়ার্ক। মানে আমাদের কি ধরনের এই যে রিসোর্স যে লাগতেছে, এই রিসোর্সের মানে কত কস্ট হবে অ্যাপ্রক্সিমেট, সেটা নিয়ে আমরা ডিফাইন করব বা ডেভেলপ করব এই প্রজেক্টটা কমপ্লিট করতে যতক্ষণ লাগে। তাহলে এখানে দেখেন যে আমরা কি হিসেবে ইউজ করছি, আমাদের মাদার প্ল্যান হলো প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান, কস্ট ম্যানেজমেন্ট, কোয়ালিটি ম্যানেজমেন্ট প্ল্যান রাখছে, স্কোপ বেসলাইন, ডকুমেন্টের মধ্যে লেসন লার্ন রাখবো আমরা, প্রজেক্ট শিডিউল, রিসোর্স রিকোয়ারমেন্ট, রিস্ক রেজিস্টার, আর ইএফআর ওপিএ তো আছে।
আর আমাদের যে টুলস এন্ড টেকনিক গুলো আমরা অ্যাপ্লাই করব এই ইনপুট গুলার উপরে, সেটা হলো এক্সপার্ট জাজমেন্ট। আমাদের এস্টিমেটিং এর যে টেকনিক গুলো আমরা এর আগের বার দেখলাম, সেম টেকনিকই অ্যানালগাস, প্যারামেট্রিক, বটম আপ, 3 পয়েন্ট, এগুলো ডাটা অ্যানালাইসিস, অল্টারনেটিভ অ্যানালাইসিস, রিজার্ভ অ্যানালাইসিস, কস্ট অফ কোয়ালিটি আমরা ইউজ করবো। এখানে কস্ট অফ কোয়ালিটিটা আমাদের একটু নতুন, এটা আমরা কোয়ালিটির মধ্যে গিয়ে দেখবো। প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, পিএমআইএস, হ্যাঁ, আমরা প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম যদি আপনার থাকতে হবে, আদারওয়াইজ আপনি একটা সফটওয়্যার যদি মেনটেন না করেন তাহলে আপনি কিন্তু এই হিসাবগুলো আপনি রাখতে পারবেন, অ্যাটলিস্ট আপনাকে এক্সেল হলেও মেনটেন করতে হবে। তারপরে ডিসিশন মেকিং, ভোটিং এর দরকার হতে পারে এখানে। আউটপুট হিসেবে আমরা পাবো কি, কস্ট এস্টিমেটস, বেসিস অফ এস্টিমেটস, মানে আপনি একটা কি এস্টিমেট করলেন সেটার একটা আপনি একটা ডকুমেন্ট পাবেন। আবার বেসিস অফ এস্টিমেট, কিসের উপরে বেস করে আপনি এস্টিমেশনটা করলেন, কোন কোন প্যারামিটারের উপর বেস করে, কোন কোন সিচুয়েশনের উপর বেস করে, কোন কোন ডাটার উপরে বেস করে, কোন থিওরির উপরে বেস করে আপনি এস্টিমেটটা করলেন, এগুলো আপনাকে বেসিস অফ এস্টিমেট বলে। আর আপডেট হচ্ছে অ্যাজাম্পশন লগ, লেসন লগ, অলরেডি আমরা বললাম যে এই টাইপের এস্টিমেশন গুলো আছে, অ্যানালগাস, প্যারামেট্রিক, বটম আপ, এক্সপার্ট জাজমেন্ট, এখানে 3 পয়েন্ট এস্টিমেট। কস্ট এস্টিমেটস এর ক্ষেত্রে আমরা কি বলবো, দেখেন এখানে কস্ট এস্টিমেট ইনক্লুড কোয়ান্টিটেটিভ অ্যাসেসমেন্ট। কোয়ান্টিটেটিভ আর কোয়ালিটেটিভ, এই দুটার মধ্যে পার্থক্য কি কেউ বলতে পারবেন? কোয়ান্টিটেটিভ, কোয়ালিটেটিভ, এটা কি? যেহেতু কস্টের ক্ষেত্রে কি হবে, কস্টের ক্ষেত্রে অবশ্যই কোয়ান্টিটেটিভ অ্যাসেসমেন্ট হতে হবে, মানে এটা আপনার ফিগারে হতে হবে। আর কোয়ালিটেটিভ কি, কোয়ালিটিভ কিন্তু ফিগারে না, এটা হলো হাই লো, তারপরে হচ্ছে প্রায়োরিটি, এই বিভিন্ন ধরনের যে থিওরিটিক্যালি থাকে সেটা কোয়ালিটেটিভ অ্যাসেসমেন্ট হতে পারে। তাহলে কস্টটা অবশ্যই কোয়ান্টিটেটিভ অ্যাসেসমেন্ট হতে হবে। আর ওই যে বেসিস অফ এস্টিমেট বললাম, যে কোন কোন ডকুমেন্টের উপরে, কোন কোন থিওরির উপরে, কোন কোন নলেজের উপরে বেস করে আপনি এস্টিমেটটা করলেন, সেটা কি বলা হচ্ছে, বেসিস অফ এস্টিমেট। এখানে দেখেন একটা গ্রাফ দিয়ে সহজে বোঝানোর চেষ্টা করা হয়েছে, যে আপনি যদি হাই অ্যাকিউরেসি অ্যান্ড ডিটেল আনতে চান এটা উপরের দিকে, আর এটা কুইক অ্যান্ড ডার্টি যদি চান আপনার প্রজেক্টে। পারসেপশন মানে হচ্ছে আপনি দেখলেন, শুনলেন, বুঝলেন, এরপরে একটা আপনি ধারণা করলেন, এটা হচ্ছে আপনার পারসেপশন। আর ওটা পারসেপশন থেকে এটা ফ্যাক্টের দিকে যাচ্ছে। তাহলে দেখেন যদি আমরা এস্টিমেটিং মেথড গুলা বলি, তাহলে কোনটা এখানে ভালো, দেখেন মানে আপনি যদি কুইক করতে চান, মানে তাহলে এক্সপার্ট জাজমেন্টটা হবে আপনার ইজি, কিন্তু এটার কি হবে দেখেন, অ্যাকিউরেসি লো, হ্যাঁ, ডার্টি বা অ্যাকিউরেসি। এবারে ক্রমান্বয়ে উপরের দিকে যাচ্ছে, যেমন 3 পয়েন্ট এস্টিমেটিং হলো তার থেকে একটু বেটার। 3 পয়েন্ট এস্টিমেটিং করলে আপনার আপনি এখানে হাই অ্যাকিউরেসি পাবেন। তারপরে কম্পারেটিভ মানে অ্যানালগাস যেটা, প্যারামেট্রিকটা ভালো পাবেন। আর বটম আপ, ওই যে আমরা বলছিলাম না, বটম আপ হলো সব থেকে ভালো। এখানে বলা হয়েছে হাই অ্যাকিউরেসি, যদি কস্টিং বলা হতো তাহলে কিন্তু আবার বটম আপ দিয়ে অন্য প্যারামিটারে, এটা আমরা দেখি। ডিটারমাইন বাজেট, এটা আরেকটা আইটিটিও। এই আইটিটিওটার কাজ কি, এটা একটা প্রসেস, এটা কি করে, অ্যাগ্রিগেটিং করে, মানে সাম করে এস্টিমেটেড কস্ট অফ ইন্ডিভিজুয়াল অ্যাক্টিভিটিজ অর ওয়ার্ক প্যাকেজ। আপনার প্রত্যেকটা কাজের যে খরচ হবে বা প্রত্যেকটা কাজের যে এক্সপেন্ডিচার, ওই কস্টটাকে এগ্রিগেট করে আপনাকে একটা বাজেট তৈরি করতে হেল্প করবে এই আইটিটিওটা। তাহলে এই আইটিটিওর নাম হচ্ছে ডিটারমাইন বাজেট। এখানে ইনপুট হিসাবে আপনার ইউজ হচ্ছে হলো ইনপুট হিসাবে প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান, এর আন্ডারে কস্ট ম্যানেজমেন্ট প্ল্যান, রিসোর্স ম্যানেজমেন্ট প্ল্যান, স্কোপ বেসড। ডকুমেন্টস হচ্ছে বেসিস অফ এস্টিমেট, কস্ট এস্টিমেট, প্রজেক্ট শিডিউল, রিস্ক রেজিস্টার, এগুলো তো সবই আমাদের জানা। এখানে বিজনেস ডকুমেন্টস নিচ্ছে, বিজনেস কেস, বেনিফিট ম্যানেজমেন্ট প্ল্যান। যেহেতু আপনি বাজেট করবেন, বেনিফিট ম্যানেজমেন্ট প্ল্যানের মধ্যে আপনার কি বলা ছিল, কোন মেথডে করতে হবে, কত দিনের মধ্যে, কত রিস্ক আছে এখানে, কোন টাইমের মধ্যে আমরা প্রজেক্টটা করতে পারলে আমরা বেনিফিটেড হবো, এটা কিন্তু আমরা বেনিফিট ম্যানেজমেন্ট প্ল্যানের মধ্যে বলে আসছি। এগ্রিমেন্ট গুলা নিয়ে বসতে পারেন। এরপরে ইএফআর হচ্ছে ওপি। এখন টুলস এন্ড টেকনিক কি হবে, এক্সপার্ট জাজমেন্ট, যথারীতি কস্ট এগ্রিগেশন আর একটা পদ্ধতি আছে কিভাবে কস্ট এগ্রিগেট করবে। ডাটা অ্যানালাইসিস এর ক্ষেত্রে রিজার্ভ অ্যানালাইসিস, হিস্টোরিক্যাল ইনফরমেশন রিভিউ, ওই যে হিস্টোরিক্যাল ইনফরমেশন রিভিউ করে আপনি এটা করতে পারবেন। ফান্ডিং লিমিট রিকনসিলিয়েশন, ফান্ডিং নিয়ে আমরা পরবর্তীতে দেখবো, ফাইন্যান্সিং, ফান্ডিং, এগুলো পরবর্তীতে দেখবো, এগুলো একটা টেকনিক। আমরা এখান থেকে যে আউটপুটটা পাবো সেটা হচ্ছে কস্ট বেস লাইন, মানে অ্যাপ্রুভ ভার্সন অফ কস্ট পাবো। প্রজেক্ট ফান্ডিং রিকোয়ারমেন্ট, আমার ফান্ডিং রিকোয়ারমেন্টটা কিভাবে হবে, কোথা থেকে আসবে, কি কিসের করে বেস করে হবে, এগুলো আমরা এখান থেকে জানবো। আর ডকুমেন্ট সাবজেক্ট হবে কস্ট এস্টিমেট, প্রজেক্ট শিডিউল, আর হচ্ছে রিস্ক রেজিস্টার। এখন যদি আমরা বলি যে টাইপ অফ কস্ট এস্টিমেশন, আপনি কিভাবে কস্ট এস্টিমেট করবেন, কথাটাই তো এস্টিমেট করা, মানে এখানে কিন্তু ফাইনাল কোনো কিছু না, তাই না?
যদি আপনি এস্টিমেট করতে চান তাহলে প্রথম অবস্থায় আপনাকে বলতেছে যে রাফ অর্ডার অফ ম্যাগনিটিউড, এটাকে রম বলে। রাফ অর্ডার অফ ম্যাগনিটিউড মানে কি, ভেরি আর্লি ইন দ্য প্রজেক্ট লাইফ, একদম ইনিশিয়ালি যদি আপনি কোনো এস্টিমেশন করেন একটা প্রজেক্টের, সেটা হতে পারে 3 to 5 ইয়ার্স বিফোর প্রজেক্ট কমপ্লিশন, মানে একটা প্রজেক্ট আপনার 3 থেকে 5 ইয়ার্স এর হবে, তার আগেই যদি আপনি এটা এস্টিমেশন করেন, সেটাকে বলা হচ্ছে রাফ অর্ডার অফ এস্টিমেশন। হোয়াই ডান প্রোভাইডস রাফ বলপার্ক অফ কস্ট ফর সিলেকশন ডিসিশন। এটা একটা বলপার্ক কস্ট আর কি, বলপার্ক আপনি ইনিশিয়ালি একটা করলেন। এই ক্ষেত্রে আপনি দেখেন অ্যাকুরেসিটা দেখেন -25 থেকে +75 পর্যন্ত হতে পারে। তার মানে এখানে কত গ্রে এরিয়া আছে দেখেন, -25 থেকে 75 মানে ডিফার করতে পারে। এরপরে আপনি আর্লি 1 to 2 আওয়ার্স এর মধ্যে যেটা বাজেটারি হবে, আপনি আবার অ্যানালাইসিস করলেন, আরেকটু এখানে ডিগ ডাউন করলেন, আরো কাজ করলেন এটার পিছনে, সবকিছু করার পরে এই ক্ষেত্রে যাই দেখেন আপনার কত পার্সেন্ট, -10 থেকে +25 এর মধ্যে চলে আসে, কোথা থেকে কোথায় কমে আসতে দেখেন। এরপরে আপনি যদি লেটার ইন দা প্রজেক্ট 1 ইয়ার আউট, মাত্র আর মানে ডেফিনেটিভ আকারে আছে এখানে, এখানে কি -5 to 10%। এইটা হলো মোটামুটি আমাদের একটা এস্টিমেশনের একটা গুড মানে প্রথম অবস্থায় এস্টিমেশন থাকতে পারে -25 থেকে 75%, এটা যেহেতু একদম ইনিশিয়াল লেভেলের। তারপরে আপনি ওটাকে আরেকটু অ্যানালাইসিস করে আরেকটু কন্ট্রোল ওয়েতে করলে আপনি -10 to 25 এর মধ্যে আসতে পারবেন। আর একদম লোয়েস্ট হচ্ছে -10 to 10, মানে প্রত্যেকটা প্রজেক্টই আপনার এই -5 to 10 একটা হচ্ছে এস্টিমেশন থাকতে পারে আর কি। এখানে কিছু কস্ট নিয়ে কথা বলেছে, যে ভেরিয়েবল কস্ট কোনগুলো, যেমন ম্যাটেরিয়ালস, সাপ্লায়ার, ওয়েজেস, মানে যেটা আপনার দেখেন চেঞ্জ উইথ দা অ্যামাউন্ট অফ প্রোডাকশন পার ওয়ার্ক, যেটা চেঞ্জ হতে পারে পার ওয়ার্ক প্রোডাকশনের ক্ষেত্রে, এটা চেঞ্জ হতে পারে। ওয়েজেস চেঞ্জ হতে পারে, ধরেন আপনার এখন 1 বছর হয়ে গেছে, আপনার স্যালারি বাড়াতে হতে পারে, আপনার আপনার হতে পারে, অন্যান্য প্রজেক্টের খরচ বেড়ে যেতে পারে, ম্যাটেরিয়ালস এর দাম বেড়ে যেতে পারে, এই জন্য ভেরিয়েবল কস্ট। ফিক্সড কস্ট, সেট আপ অ্যান্ড রেন্ট, এটা আপনি বললেন আমার এই প্রজেক্ট যতদিন থাকবে এই প্রজেক্ট তোমাকে এই রেটেই দিতে হবে, কোনো চেঞ্জ করা যাবে না একটা বছরের মধ্যেই, তাহলে সেটা হলো ফিক্সড কস্ট। ডাইরেক্ট কস্ট আমরা সবাই জানি, টিম ট্রাভেল, রিকগনিশন, টিম ওয়েজেস, ডাইরেক্টলি অ্যাট্রিবিউট টু ওয়ার্ক অফ প্রজেক্ট। আর হচ্ছে ইনডাইরেক্ট কস্ট, ওভারহেড, যে ওভারহেড কস্ট, ট্যাক্সেস, ফ্রিঞ্জ বেনিফিটস, তারপরে এগুলো আমাদের সবার সাথে জানা, এগুলো আপনারা একটু দেখে নিন। কস্ট এগ্রিগেশনটা কি আমরা এবার একটু দেখবো, যে এটা একটু ছোট মনে হচ্ছে, সবাই দেখতে পাচ্ছেন এই পোর্শনটুকু? দেখা যায়। দেখেন, হ্যাঁ দেখা যাচ্ছে। তাহলে লোয়েস্ট লেভেলটা কি দেখেন এখানে আমাদের কাজে, প্রথমে হচ্ছে কি অ্যাক্টিভিটি এস্টিমেশন, মানে আপনি ভাগ করছেন, প্রথমে হলে যে আপনার অ্যাক্টিভিটি A1, A2, A3, A4, A1। আবার এখানে বলা হচ্ছে যে A1 এর খরচ হলো $25, প্রত্যেকটার খরচই $25। এই চারটা অ্যাক্টিভিটি কিসের সাথে জড়িত, ওয়ার্ক প্যাকেজ 1 এর সাথে। তাহলে ওয়ার্ক প্যাকেজ 1 এর খরচ কত হচ্ছে, 4 × 25, তাহলে $100। আবার দেখেন এইটা কোনটার সাথে, WP এর সাথে, এভাবে আপনি ভাগ করতে পারেন। এরপরে এইটা যাচ্ছে কোথায়, যে কন্ট্রোল অ্যাকাউন্ট বললাম, এই কন্ট্রোল অ্যাকাউন্টের মাধ্যম দিয়ে আপনার ফাইন্যান্সে হিট করবে আর কি আপনার এটা। ওই যে আমরা যে বলি যে হিসাবে আপনি প্রত্যেকটা ERP তে আমরা বললাম না যে একটা করে যাচ্ছে আপনার, লেজার যাবে, যে হিট করবে আপনার ইয়েতে, ফাইন্যান্স মডিউলে। ওই রকম যে এই কন্ট্রোল অ্যাকাউন্ট এর এগেনস্টে খরচ হচ্ছে $850। কোন কি কারণে, এইটা এটা এটা এই তিনটা থাম করে এখানে যাচ্ছে, তার মানে এটা। এটার পরে যায় যে প্রজেক্ট এস্টিমেট, এস্টিমেট হলো আপনার কত, এটা আর এটা, এই দুইটা মিলে আবার এখানে হলো, এভাবে যাচ্ছে। দেখেন এবার দেখেন কন্টিনজেন্সি রিজার্ভ, এটাকে একটু মনে রাখেন। কন্টিনজেন্সি রিজার্ভ হচ্ছে কি, যে একটা ওয়ার্ক প্যাকেজের আন্ডারে বা আপনার একটা কন্ট্রোল অ্যাকাউন্টস এর আন্ডারে যে আপনার খরচ হচ্ছে, ওর এগেনস্টে আপনাকে একটা অ্যামাউন্ট ধরতে হবে। সেটা আপনি ধরেন 10% ধরতে পারেন, 5% ধরতে পারেন, আপনার যে আছে, মানে ধরেন একটা হচ্ছে এখানে একটা টাস্ক হচ্ছে A1, এই A1 টাস্কটা করতে গিয়ে আপনার এই কাজ করতে হবে, এবং দেখলেন যে এই A1 টাস্কটা করতে গিয়ে আমার এই টাইপের রিস্ক এখানে আসতে পারে, এই রিস্কের পিছনে আমার এই লেভেলের খরচ হতে পারে, সব এস্টিমেশন কিন্তু এগুলা, ওইটাকেও আপনাকে কনসিডার করতে হবে।
কিন্তু এটা আলাদাভাবে করতে হবে। A1 এর জন্য টোটাল কস্ট হবে ধরেন $100, আর এর কন্টিনজেন্সি কস্ট মানে যে রিস্কটা এর সাথে অ্যাসোসিয়েটেড আছে, ইন ফিউচারে যদি এটা ট্রিগার করে তাহলে ওইটার পিছনে আপনার খরচ হবে হচ্ছে ধরেন $10। তাহলে ওইটা আলাদাভাবে আপনাকে মেনটেন করতে হবে। তাহলে এই যে আপনি এস্টিমেট করলেন তার সাথে কন্টিনজেন্সি রিজার্ভ যোগ হয়ে কস্ট বেস লাইন, মানে এটাই আপনার অ্যাপ্রুভ। এখন বলছে ম্যানেজমেন্ট রিজার্ভ। এইটা তো ধরলেন যে আইডেন্টিফাইড রিস্ক গুলো আপনি ইজিলি আইডেন্টিফাই করলেন, কিন্তু প্রজেক্টের কিছু রিস্ক আছে যেটা সারা জীবন আইডেন্টিফাইড নাও হতে পারে, কিন্তু হঠাৎ করে চলে আসতে পারে। দেখা গেলো আপনি প্রজেক্ট রান করতেছেন, আপনি কল্পনাও করেন নাই যে এই যে ধরেন এই সময়তে আপনার ফ্লাডেড হয়ে গেল, বা এমন কোন একটা, এই যে আমাদের হঠাৎ করে এরকম সিচুয়েশন হলো পলিটিক্যাল, এটা কিন্তু আমরা কখনোই কেউ আগে অ্যাচিভ করি নাই যেটা হতে পারে। এর কারণে কিন্তু আপনার বিজনেসের একটা যে লস হলো, এই লসটাকে, প্রজেক্টের এই লসটাকে কাটায় ওঠার জন্য প্রত্যেকটা প্রজেক্টের একটা ম্যানেজমেন্ট রিজার্ভ থাকে, যে হ্যাঁ আমি যদি হঠাৎ করে কোনো রিস্ক চলে আসে, এই রিস্কের জন্য আমার এই টাকাটা ওখানে থাকলো, এই টাকা থেকে নিয়ে প্রজেক্ট ম্যানেজার তার খরচ করবে ওই ওই রিস্কটাকে মিটিগেট করার জন্য। ওইটা কি বলা হচ্ছে ম্যানেজমেন্ট। এবারে ম্যানেজমেন্ট রিজার্ভ সহ যোগ করে যেটা হলো, এটাই হলো আমার ফাইনাল বাজেট বা কস্ট বাজেট। এটা দেখেন এই সেম পদ্ধতি, এটা আমরা এখানে আবার তুলে দিচ্ছি। তাহলে প্রথমে হলো অ্যাক্টিভিটি গুলা যোগ করবেন, ওয়ার্ক প্যাকেজ হবে, ওয়ার্ক প্যাকেজ যাবে কন্ট্রোল অ্যাকাউন্টের আন্ডারে, কন্ট্রোল অ্যাকাউন্ট যাবে প্রজেক্ট এস্টিমেটের মধ্যে। এরপরে প্রত্যেকটা প্রজেক্টের এগেইনস্টে যে আইডেন্টিফাইড রিস্ক গুলো আছে ওইটার একটা আপনাকে সাম করতে হবে, এই রিস্ক কত পরিমাণ খরচ হতে পারে সেটা আবার এর সাথে যোগ করে এটা কস্ট বেস লাইন, মানে অ্যাপ্রুভ ভার্সন পালেন। ম্যানেজমেন্ট রিজার্ভ যেটা আনফোরসিন রিস্ক, যে রিস্কটা কখনো আপনি এখন আইডেন্টিফাই করতে পারেননি, ওইটা কিন্তু আপনার কস্ট বেস লাইনের মধ্যে থাকবে, ওইটা আলাদাভাবে আপনার কাছে রিজার্ভে থাকবে। ওইটা প্রজেক্ট ম্যানেজার স্পন্সরের অ্যাপ্রুভাল নিয়ে ওই টাকাটা এখানে খরচ করতে পারবে। আর ফাইনালি ম্যানেজমেন্ট রিজার্ভ সহ যে অ্যামাউন্টটা হবে সেটা হলো কস্ট বাজেট। এটা একটু আপনারা দেখেন যে এখান থেকে আপনাদের বুঝতে মনে সুবিধা হবে যে কস্ট বেস লাইন কি আর কিভাবে এটা ক্যালকুলেট করা হয় একদম নিচের লেভেল থেকে উপরে। এটাই হলো কস্ট এগ্রিগেশন। তাহলে কন্টিনজেন্সি রিজার্ভ আর ম্যানেজমেন্ট রিজার্ভ এই দুটো কিন্তু খুব পপুলার শব্দ প্রজেক্টে, এটা মনে রাখতে হবে। কন্টিনজেন্সি রিজার্ভ হলো আপনার আইডেন্টিফাইড রিস্কের এগেইনস্টে যে টাকাটা আপনি এস্টিমেট করবেন সেটা, আর ম্যানেজমেন্ট রিজার্ভ হলো ওভারঅল প্রজেক্টের যে বাজেট, এই বাজেটের উপরে আপনি একটা পার্সেন্টেজ রেখে দেবেন যে এই যদি কোনো আনফরসিন কোনো রিস্ক আসে তাহলে ওইটা আপনি খরচ করবেন আর কি। ওটাকে বলেছে ম্যানেজমেন্ট রিজার্ভ। ওকে, আমরা এবার দেখি যেখানে কিছু এই যে ছোট ছোট ম্যাথ আমাদের এক্সামে আসতে পারে। সেটা হলো কি যে পিভি মানে হলো আর্ন ভ্যালু, আর এটা কি প্ল্যান ভ্যালু। হ্যাঁ, তাহলে আর্ন ভ্যালু আর প্ল্যান ভ্যালু, মানে আর্ন ভ্যালু মানে হলো আপনি একটা কাজ শুরু করলেন, ধরেন এখান থেকে শুরু করলেন, এখানে গিয়ে আপনি ধরে নিলেন যে আপনার প্ল্যান ভ্যালু হবে এই এটা হলো শুরু আর এটা হলো plan। তো আপনি এই পর্যন্ত যেতে পারেন, তাহলে এইটা হবে আপনার আর্ন ভ্যালু, মানে কি এই পর্যন্ত আপনি প্রজেক্টের কাজ করতে পারছেন, আর এই পর্যন্ত আপনি প্ল্যান করছিলেন, প্ল্যান ভ্যালু, এটা হলো প্ল্যান ভ্যালু। তাহলে আর্ন ভ্যালু আর প্ল্যান ভ্যালু, এরকম ভাবে আপনাকে বের করতে দিতে পারে যে একটা প্রজেক্টের তুমি ধরছিলা বা আমরা ধরেছিলাম যে প্ল্যান ভ্যালু $এত, কিন্তু আমরা আর্ন করছি $200, তাহলে শিডিউল ভেরিয়েন্স কি হবে? শিডিউল ভেরিয়েন্সের ডেফিনেশন হলো আর্ন ভ্যালু মাইনাস পিভি, মানে হলো প্ল্যান ভ্যালু। তাহলে আমি যা আর্ন করছি সেটা থেকে আমাকে পিভি মাইনাস করতে হবে, তাহলে কি হচ্ছে -50 হলো আমার শিডিউল ভেরিয়েন্স। এভাবে কস্ট ভেরিয়েন্সও সেম, আমার আর্ন ভ্যালু ছিল 200 আর অ্যাকচুয়াল কস্ট, এখানে এসি মানে অ্যাকচুয়াল কস্ট, হ্যাঁ এসি হচ্ছে 190, তাহলে সিভিএফ হচ্ছে আর্ন ভ্যালু মাইনাস এস, তার মানে $10। এই ছোট ছোট কিছু আছে। আর এটা হলো রেশিও, যে আপনি শিডিউল পারফরমেন্স ইন্ডেক্স, এটা কি হবে ইভি বাই পিভি, তার মানে আর্ন ভ্যালু বাই প্ল্যান ভ্যালু। এটা এটা আর্ন ভ্যালু, প্ল্যান ভ্যালু, এটা আর্ন ভ্যালু, দুটা হলে 0.80। এখানে দেখেন বলছি লেস দেন 1 ইজ আনফেভারেবল বিহাইন্ড শিডিউল, আর গ্রেটার দেন 1 ইজ ফেভারেবল, মানে 1 এর বেশি হলে আপনি শিডিউলের ক্ষেত্রে কিন্তু অনেক ভালো। হ্যাঁ, আর এটাতে দেখেন কি বলছে, যদি সিপিআই আপনি এটা হয় তাহলে আর্ন ভ্যালু বাই অ্যাকচুয়াল কস্ট, এখানে লেস দেন 1 ইজ আনফেভারেবল, লেস দেন 1, আর গ্রেটার দেন 1 কস্ট ইজ লেস দেন বাজেটেড, তার মানে আপনার এখানে ভালো আছে। এখানে আপনার একটু মনোযোগ দিলে দুইটা জিনিস খালি মনে রাখবেন, যে আপনি এখানে স্টার্ট করলেন,
আপনি একটা প্ল্যান করছিলেন যে আমার এই লেভেলে প্ল্যান আপনার করা আছে, কিন্তু আর্ন হয়েছে এই লেভেল। আবার এটা এরকমও হতে পারে এখানে আর্ন হয়ে গেছে এটা, মানে তখন বেশি হয়েছে। এখানে যে আর্ন হবে সবসময় এরকম তো না, সবসময় যে কম হবে আপনি প্রজেক্টে বেশি করলেন, মানে অ্যাকচুয়ালি ধরা হয় যে আইদার সমান করবেন অথবা বিহাইন্ডে থাকবেন, মানে ওভাররান খুব কম হয় আর কি। এই জন্যই আমি এটা এখানে add করলাম। তাহলে আর্ন ভ্যালু, প্ল্যান ভ্যালু, এগুলা অ্যাকচুয়াল কস্ট, এটা ধরে আপনি এই এক্সাম গুলা যে ছোট ছোট ম্যাথ দিবে এগুলো আপনি থেকে বের করতে পারবেন। তাহলে এগুলো আপনারা একটু দেখে নিন। এইখানে আমরা টার্ম গুলা বলছি, এতক্ষণ তো আমি বললাম যে এই দিককার গুলা আমার ইম্পর্টেন্ট বেশি। এগুলা যে প্ল্যান ভ্যালু, আর্ন ভ্যালু, অ্যাকচুয়াল কস্ট কি, বাজেটেড কমপ্লিশন, তারপরে হচ্ছে যে এস্টিমেটেড কমপ্লিশন, এস্টিমেট কমপ্লিট, ভেরিয়েন্স, তার মানে এই বিশেষ করে এই চারটা হলো আমার বেশি ইম্পর্টেন্ট। এগুলো আপনারা একটু জেনে রাখবেন। আর এগুলা আপনার ওই যে যে কোন কোন ফর্মুলার ম্যাথ দিতে পারে, এগুলা সাধারণত একটু এর দিকে যায়, এগুলা এই লেভেলে এত লেভেলে যায় না আর কি, হ্যাঁ? এই ম্যাথ গুলা সাধারণত এইটার মধ্যেই থাকে। এখানে আপনাকে ন্যারেটিভ টাইপের দিতে পারে, আপনাকে ওরা সবকিছু করে দিবে ম্যাথমেটিক্স করে দিয়ে আপনাকে ভ্যালু বলবে যেটা হলো 0.80। তাহলে এখন শিডিউল কি আপনার বিহাইন্ডে আছে না এহেড আছে, আপনাকে বলতে বলবে, তখন আপনাকে কিন্তু বলতে হবে যে 0.80, তার মানে এটা লেস দেন 1, তার মানে বিহাইন্ডে আছে। এটা হলো যে 1-এর বেশি, তার মানে আপনি এখানে কস্ট ইজ লেস দেন বাজেট, মানে বাজেটের থেকে লেস আছে, তার মানে আপনি ভালো পজিশনে আছেন। এবং এই ধরনের সিচুয়েশনাল কোশ্চেন আপনাকে দিতে পারে। আমরা যে ফাইন্যান্সিং ওই এইখানে সেম একটা ওইখানে যেটা দেখালাম, দেখেন আবার আমরা যদি আরেকবার আলোচনা করি আপনার এটা বুঝতে সুবিধা হবে। অ্যাক্টিভিটি কন্টিনজেন্সি, অ্যাক্টিভিটি কস্ট, ওই যে আমরা বললাম যে অ্যাক্টিভিটির একটা কাজ করতে আপনার কত পরিমাণে খরচ হচ্ছে সেটা আপনি আইডেন্টিফাই করলেন। ধরেন এটা করতে হলো 10 টাকা খরচ হচ্ছে। আমি বলছিলাম যে এই কাজটা করতে গিয়ে কোনো রিস্ক আছে কিনা, আপনি দেখলেন হ্যাঁ দুইটা রিস্ক আছে। এই দুইটা রিস্ক খরচ মানে দুইটার পিছনে আমার খরচ হতে পারে আমার 2 টাকা, তাহলে এইটার এগেনস্টে আপনার টোটাল খরচ হলো কত? 12 টাকা। এই 2 টাকা কিন্তু হতেও পারে খরচ, নাও পারে, কিন্তু আপনাকে ধরে রাখতে হচ্ছে। আবার দেখেন অ্যাক্টিভিটি মিলেই তো হচ্ছে ওয়ার্ক প্যাকেজ, একাধিক অ্যাক্টিভিটি মিলে ওয়ার্ক প্যাকেজ, তাহলে এখানে যদি 5টা অ্যাক্টিভিটি থাকে বা 2টা অ্যাক্টিভিটি থাকে তাহলে ওয়ার্ক প্যাকেজ হবে 20। আচ্ছা, এবার বলতেছে এই কন্টিনজেন্সি রিজার্ভ কত হবে, এই দুইটার এগেনস্টে আমি ধরে নিলাম আমার 5 হবে কন্টিনজেন্সি, তাহলে আমার এখানে 25। তাহলে এইভাবে আপনার এটা আমরা বের করলাম যে ওয়ার্ক প্যাকেজে এটা হলো। কন্ট্রোল অ্যাকাউন্টসে কত, কন্ট্রোল অ্যাকাউন্টস এর মধ্যে কন্টিনজেন্সি রিজার্ভ অ্যাড থাকবে, তাহলে আমার এখানে 25 হচ্ছে, হ্যাঁ? এইভাবে হচ্ছে। এবার দেখেন এইটা অ্যাপ্রুভ হলো, অ্যাপ্রুভ করার পরে এটা কস্ট বেস লাইন, মানে 25 নিয়ে আমি ম্যানেজমেন্টের অ্যাপ্রুভাল নিয়ে নেবো, আমার প্রজেক্টে 25 টাকা খরচ হবে। এখন ম্যানেজমেন্ট বললো যে এই 25-এর উপরে তুমি 10% ম্যানেজমেন্ট রিজার্ভ রাখছো, তার মানে আরো 3 টাকা আপনি রাখছেন, তাহলে 25 × 3, এই যোগ 3, তাহলে হচ্ছে কত? 28 টাকা আপনার টোটাল বাজেট। ওই যে আগের যে স্লাইডে যেটা দেখালাম এটা, এইখানে এটাই ওইখানে আর একটু ডিটেলস আমরা বলা আছে। এটা আপনাকে একটু একবার দুইবার দেখলে আপনাদের মনে থাকবে। অ্যাক্টিভিটি, অ্যাক্টিভিটির এগেনস্টে কন্টিনজেন্সি, অনেকগুলো অ্যাক্টিভিটি মিলে একটা ওয়ার্ক প্যাকেজ, এই ওয়ার্ক প্যাকেজের এগেনস্টে আবার কন্টিনজেন্সি অ্যাড হতে পারে, বা এই টোটাল কন্টিনজেন্সি গুলো এখানে অ্যাড করে বসাতে পারেন। এটাকে কন্ট্রোল অ্যাকাউন্টস বলা হচ্ছে, যে এই কন্ট্রোল অ্যাকাউন্টস একটা নাম্বার থাকবে, এই নাম্বারের এগেনস্টে ফাইন্যান্সে হিট করবে, ওইটা এত হলো, ওইটাকে আপনি অ্যাপ্রুভ আকারে প্রকাশ করলে এটা হবে কস্ট বেস লাইন, অ্যাপ্রুভ ভার্সন। আর কস্ট বেস লাইনের উপরে আপনি ম্যানেজমেন্ট রিজার্ভ অ্যাড করবেন, এটা 10% হতে পারে বা 5%, 20%, প্রজেক্টের নেচার অনুযায়ী আপনি অ্যাড করতে পারেন। ওইটার টোটালটাকে বলা হচ্ছে প্রজেক্টের বাজেট। এই হলো আমাদের আজকের এই ফাইন্যান্সিং আর এই কস্ট বেস লাইন, এই জিনিসগুলো আমরা বোঝানোর চেষ্টা করলাম। এবার দেখেন যে ফাইন্যান্সিং বলছে, ফাইন্যান্সিং মানে হলো কি আপনার প্রজেক্টে কে ফাইন্যান্স করবে, এটা আপনাকে কিন্তু আগে থেকে আপনাকে মানে আপনি ফান্ডটা কোথা থেকে নিয়ে আসবেন। কারণ আপনার ফান্ড কি ইন্টারনাল অর্গানাইজেশন বেয়ার করবে, না এক্সটার্নাল কোথা থেকে আসবে, না আপনি অন্য কোনো জায়গা থেকে ফান্ডটা রেজ করবেন, ফাইন্যান্সিং কে করবে এটা আপনাকে ডিফাইন করতে হবে আগে থেকে। এবং ডিফাইন করলেন, এবং ওই ফান্ড লিমিটটা কত, লিমিট কে কত টাকা দিবে এবং কোন সময় কত দিবে সেটাও আপনাকে আইডেন্টিফাই করতে হবে। সবাই কি ফান্ড আপনাকে এট এ টাইম দিবে? একটা প্রজেক্টে যদি 100 কোটি টাকা খরচ হয়, 100 কোটি টাকা তো প্রথমে আপনাকে দিবে না, ওরা বলবে তোমাকে ফেজ বাই ফেজ, 1 ইয়ারে এত দিব, 2 ইয়ার্সে
30% দিব, 3 ইয়ার্সে গিয়ে 50% দিব, এইভাবে আপনাকে টাকা দিব। আপনাকে কিন্তু ওইটা আবার রিকনসিলিয়েশন করতে হবে, যে ওই যে আপনার প্রথম বছরে আপনাকে 10% দিল, দ্বিতীয় বছরে আবার 30% দেওয়ার কথা বলছিল, উনি কি দিতে পারবে কিনা, আপনাকে ওটা আগে থেকে রিকনসিলিয়েশন করতে হবে। যদি দেখা গেলো যে ও যে যে আপনাকে ফাইন্যান্স করতে চাইছিল ওর নিজেরই এখন আহ, ঠিক নাই, মানে উনি নিজে আর ফাইন্যান্স করার ক্যাপাবিলিটি নাই, তাহলে আপনাকে আবার নতুন করে ফাইন্যান্সিং মানে আপনাকে কালেক্ট করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আপনি যদি ওটা রিকনসিলিয়েশন না করেন, তাহলে প্রজেক্ট যখন ওই সময় যাবে, যে ওই সময় গিয়ে দেখছেন আপনি ফান্ড ক্রাইসিস করছেন, এজন্য এটা আপনাকে রিকনসিল করতে হবে টাইম টু টাইম, যে আমি যেটা ফাইন্যান্সিং করতে চাচ্ছি ওইখান থেকে আমার টাকাটা ঠিকভাবে আসবে। এই দুটাকে আপনার মাথায় রাখতে হবে। প্রজেক্ট ফান্ডিং রিকোয়ারমেন্টস, এই যে ফান্ডিং রিকোয়ারমেন্টস এন্ড পেরিয়ডিক ফান্ডিং রিকোয়ারমেন্ট, যে আপনাকে যেটা বললাম যে আপনাকে কোয়ার্টারলি দিবে না অ্যানুয়ালি দিবে, কিভাবে দিবে, এটা আপনাকে আগে থেকেই আউটলাইন করতে হবে। আউটলাইন করে ওই অনুযায়ী বাজেটটা ফাইন্যান্সিংটা আসতেছে কিনা সেটা আপনাকে এনশিওর করতে হবে। এটাই এখানে দেখানো হয়েছে বিল্ডিং স্ট্রং রিলেশন ইনভেস্টর এন্ড লেন্ডার, মানে আপনাকে রিলেশনশিপ বিল্ড আপ করতে হবে, কিভাবে তার কাছ থেকে আপনি বাজেটটা নিয়ে আসবেন। রিলেশনটা যদি ওইভাবে না থাকে, সে প্রজেক্টের মাঝখান থেকে দেখা গেল আপনার বললাম তোমাকে আর আমি ফান্ডিং দিব না, এরকম হতে পারে। এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। এই ছিল কস্ট নিয়ে আমাদেরই আমাদের আমরা আজকের এই পর্যন্তই থাক। এখন বলেন যে কারোর কোনো কোশ্চিন আছে কিনা কস্ট নিয়ে এবং শিডিউল নিয়ে আমরা যতটুকু আলোচনা করলাম।